সো আজকে আমরা হচ্ছে অ্যাডভান্স ম্যাথ লেকচার 11 এর টপিকস গুলো নিয়ে আলোচনা করব, পাশাপাশি আমাদের হোমওয়ার্ক 7 নিয়ে আলোচনা করব। আজকে আমাদের টপিকের মধ্যে পড়বে ইন্টিগ্রেশন বাই পার্ট পার্ট রুল কিছু আছে, এবং তার সাথে আছে হচ্ছে ওড ফাংশন আর ইভেন ফাংশনের ইন্টিগ্রেশন, এবং লাস্টের দিকে হচ্ছে কিছু ফান্ডামেন্টাল থিওরি নিয়ে আলোচনা করা আছে, এবং এবং সাবস্টিটিউশন রুল নিয়ে আলোচনা করা আছে। ওকে, সো ফার্স্টে আমাদের আজকে ইন্টিগ্রেশন তো দুই রকম, একটা হচ্ছে ডিফিনাইট ইন্টারভাল, আর একটা হচ্ছে ইনডিফিনাইট ইন্টারভাল। ঠিক আছে, তো ডিফিনাইট ইন্টারভালের মধ্যে এই লোয়ার লিমিট আর আপার লিমিট নির্দিষ্ট করে দেওয়া থাকে। ঠিক আছে, লোয়ার লিমিট এবং আপার লিমিট দেওয়া থাকে। আর আর ইনডিফিনাইট ইন্টারভালের মধ্যে কোনো রকম লোয়ার লিমিট বা আপার লিমিট থাকে না। সো এটা হচ্ছে বেসিক্যালি পার্থক্য। তো আমাকে এখানে একটা গ্রাফের মধ্যে এই দুইটা ফাংশন দিয়ে দিচ্ছি, একটা ফাংশন আর একটা ফাংশন। ঠিক আছে, এই দুইটা ফাংশনের ক্ষেত্রফল, এই নিচেরটার ক্ষেত্রফল হচ্ছে a1, এটা হচ্ছে এইটুকু। হ্যাঁ, এইটুকু নিচেটা হচ্ছে এইটুকু, আর উপরটার ক্ষেত্রফল হচ্ছে a2, মানে এটা হচ্ছে এইটুকু। হ্যাঁ, আমাদেরকে দুইটা ফাংশন দিয়েছে, একটা হচ্ছে একটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ a to b f of x dx is equal to a2, এটা উপরের পার্ট। আর ইন্টিগ্রেশন অফ a to b f of x dx is equal to মাইনাস a। তো খেয়াল করে, এটা হচ্ছে মাইনাস a আর এটা হচ্ছে প্লাস a। তো প্লাস হবে যখন এটা আমার x অক্ষের উপরে থাকবে, যখন এটা ফাংশন x অক্ষের উপরে থাকবে সেটা হবে প্লাস, আর যখন এটা x অক্ষের নিচে থাকবে সেটা হবে মাইনাস। ঠিক আছে, আর এখানে কিছু প্রপার্টি বা কিছু ফর্মুলা দেওয়া আছে, যেমন ইন্টিগ্রেশন অফ a to b f of x প্লাস g of x dx, এরকম যদি থাকে তাহলে আমরা এই ইন্টিগ্রেশনটাকে প্রত্যেকের মধ্যে ভাগ করে দিতে পারি। হ্যাঁ, যেমন ফার্স্টে ইন্টিগ্রেশন অফ f of x dx প্লাস ইন্টিগ্রেশন অফ a to b g of x dx। ঠিক আছে, তারপর যদি কখনো একটা কনস্ট্যান্ট থাকে ভিতরে, আমরা চাইলে সেই কনস্ট্যান্টটাকে বের করে আনতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে যদি কিনা মাঝখানে সাপোজ এখানে তোমার a to b f of x dx আছে, তো তুমি a আর b এর মাঝখানে একটা পয়েন্ট ধরো c নিলে এখানে। হ্যাঁ, এটা ধরো a, এটা ধরো b, এই দুইটা পয়েন্টের মাঝখানে ধরো c আর একটা পয়েন্ট। তো সেই ক্ষেত্রে আমার ফর্মুলাটা হবে ইন্টিগ্রেশন অফ a to c f of x dx প্লাস ইন্টিগ্রেশন অফ c to b f of x dx। ঠিক আছে, মানে ফার্স্টে তুমি লোয়ার লিমিট a আর আপার লিমিট c, তারপর হচ্ছে লোয়ার লিমিট c আপার লিমিট b। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের তিনটা ছোট প্রপার্টি। যেমন ধরো তোমার এই যে একটা ফাংশন দেওয়া আছে, এর অর্ধেক আছে x অক্ষের নিচে আর অর্ধেক আছে x অক্ষের উপরে। ঠিক আছে, এই ফাংশনটা হচ্ছে y ইকুয়াল টু ধরো f of x। তো সাপোজ আমি ধরলাম যে x অক্ষের উপরে যা আছে এটার এরিয়া হচ্ছে a4, মানে এই অংশটুকু হচ্ছে a4। ঠিক আছে, আর x অক্ষের নিচে যেটুকু আছে এটুকু ধরলাম আমি a3, এই অংশটুকু হচ্ছে a3। হ্যাঁ, তাহলে আমার এই পুরো ফাংশনের ইন্টিগ্রেশন অফ a to b, মানে এই পয়েন্ট থেকে b পয়েন্ট পর্যন্ত এই যেটুকু আমি এখানে দাগাই দিছি, হ্যাঁ, এটুকুর ক্ষেত্রফল হবে a4 মাইনাস a3, মানে উপরে যেটা আছে ওইটা মাইনাস নিচেরটা। আর আমরা তো জানি যে নিচেরটা অবশ্যই মাইনাস হবে, তাই না? বুঝতে পারছো? এটা যোগ করলে কিন্তু আলটিমেটলি তাই হয় যে a4 প্লাস, আমরা জানি নিচেরটা মাইনাস হবে, তার মানে মাইনাস a3, a4 প্লাস মাইনাস a3। তো আলটিমেটলি এটা আসতেছে কি a4 মাইনাস a3। হ্যাঁ, আচ্ছা, বুঝছি। এবং সাপোজ যদি এরকম থাকে ইন্টিগ্রেশন অফ a to b f of x dx, সো আমরা যদি এটার আপার লিমিট এবং লোয়ার লিমিট চেঞ্জ করে দিই, যে আপার লিমিট নিচে আসবে আর লোয়ার লিমিট উপরে চলে যাবে, হ্যাঁ, তাহলে এখানে একটা মাইনাস আসবে। তো এটা হবে মাইনাস ইন্টিগ্রেশন অফ b to a f of x dx। ঠিক আছে, আর আপার লিমিট এবং লোয়ার লিমিট যদি একই হয়, একই হবে এবং চিহ্ন একই, তাহলে আমাদের তার রেজাল্ট হচ্ছে 0, তার ইন্টিগ্রেশনের রেজাল্ট হচ্ছে 0। ঠিক আছে, এগুলো হচ্ছে কিছু বেসিক ফর্মুলা আর কি। সাপোজ মাইনাসটা কি? আমি যদি আপার লিমিট এবং লোয়ার লিমিট চেঞ্জ করি, এখানে কি আছে ইন্টিগ্রেশন অফ a to b। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, তো তুমি b to a লিখলে পরে এইখানে একটা মাইনাস দিতে হবে, এই আর কি। আচ্ছা,
আর এর মান মাইনাস, এসে মাইনাস থাকলে মান 0 হয়। হ্যাঁ হ্যাঁ, যদি আপার লিমিট এবং লোয়ার লিমিট একই হয় তাহলে তার ভ্যালু হচ্ছে 0। ওকে, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ। সাপোজ এ আর বি দুইটা তোমার ইন্টারভাল, হ্যাঁ দুইটা হচ্ছে হ্যাঁ ইন্টারভাল। তো এখানে এফ অফ এক্স ইজ লেস দ্যান জি অফ এক্স। এক সেকেন্ড, লাগালি এসব কামড়া করি, কাম ছাড়া মাটি শুধু। আচ্ছা, যদি আমার এফ অফ এক্স আর এফ অফ এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল টু জি অফ এক্স হয়, তাহলে এদের ইন্টিগ্রেশনের রেজাল্টও লেস দ্যান অর ইকুয়াল টু হবে, ঠিক আছে? যেমন ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ অফ এক্স ডিএক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এ টু বি জি অফ এক্স ডিএক্স, ঠিক আছে ভাই? ওকে, 5 নাম্বার হচ্ছে সাপোজ সি একটা পয়েন্ট যেটা এ আর বি এর মধ্যে, সি বিলংস টু এ কমা বি, মানে সি একটা পয়েন্ট যেটা কিনা এ আর বি এর মাঝখানে আছে, তাহলে এটার ইন্টিগ্রেশন হবে, মানে ইন্টিগ্রেশন অফ এ টু বি হবে এফ অফ সি ইনটু বি মাইনাস এ। এফ অফ সি বলতে বোঝায় যে তুমি এখানে ফাংশনে এক্স এর জায়গাতে সি বসাবা, ঠিক আছে? বসানোর পরে বি মাইনাস এ করবা, এটাই। যেমন এখানে একটা এক্সাম্পল ধরো, ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই টু পাই সাইন এক্স ডিএক্স, ঠিক আছে? ও এটা হচ্ছে অন্য একটা এক্সাম্পল, সরি এটা এর এক্সাম্পল না। সো এখানে আমাদের কিছু এক্সাম্পল করাচ্ছে, সেটা হচ্ছে সাপোজ ইন্টিগ্রেশন অফ মাইনাস পাই টু পাই সাইন এক্স ডিএক্স। তো সাইন এক্স এর গ্রাফ হচ্ছে এরকম, ঠিক আছে? সাইন এক্স এর গ্রাফ হচ্ছে এরকম, বুঝতে পারছো? মানে এভাবে আগায়, জাস্ট এভাবে আগায়, উপরে নিচে একই রকম এভাবে আগায়। এখন তোমার এখানে কি আছে, মাইনাস পাই টু পাই। সো এটা ধরলাম আমি মাইনাস পাই, আর আমি এই পয়েন্টটা ধরলাম পাই, ঠিক আছে? তো এখানে আমার দুইটা এরিয়া তৈরি হচ্ছে, একটা হচ্ছে এ ওয়ান, একটা হচ্ছে এ টু। তো যেহেতু এ ওয়ান হচ্ছে আমার এক্স অক্ষের নিচে, তার মানে এ ওয়ানটা হবে মাইনাস, আর এ টু যেহেতু এক্স অক্ষের উপরে, অতএব এ টু হবে প্লাস, ঠিক আছে? তার মানে প্লাস এ টু মাইনাস এ ওয়ান, দ্যাট মিনস রেজাল্ট হচ্ছে 0। কারণ আমরা জানি সাইন এক্স এর ক্ষেত্রে নিচেও যেটুকু থাকে উপরেও সেটুকু থাকে, ঠিক আছে? ওকে ভাই? হ্যাঁ বুঝছি। If f of x belongs to c in a closed interval that is minus a comma a, একটা ফাংশনের মধ্যে f of x একটা ফাংশন যেটা হচ্ছে যেটা বিলংস টু c, হ্যাঁ, যার মান হচ্ছে c, এবং এই ফাংশনটা হচ্ছে মাইনাস a থেকে প্লাস a এর মধ্যে, মানে একটা ফাংশন যেটার ভ্যালু হচ্ছে একটা ধ্রুবক, ঠিক আছে, হয়তোবা এটা কনস্ট্যান্ট, এবং এবং মাইনাস এ থেকে প্লাস এ পর্যন্ত যদি তার ইয়া থাকে, যে সাপোজ এদের মানে আপার লিমিট আর লোয়ার লিমিট, ঠিক আছে? এই যেটা ইন্টারভাল এটাকে আমরা আপার লিমিট আর লোয়ার লিমিট বলতেছি, হ্যাঁ? প্রথমটা হচ্ছে কি লোয়ার লিমিট আর পরেরটা হচ্ছে আপার লিমিট, ঠিক আছে? এর লোয়ার লিমিট মাইনাস এ আর আপার লিমিট প্লাস এ। তাহলে এদের যদি এটা একটা ধ্রুবকের যদি এটা ধ্রুবক হয়, সাপোজ আমি বললাম যে y ইকুয়াল টু 3, হ্যাঁ, এটা ফাংশন আমি বললাম। সো দেখছো এই ফাংশনটা কিন্তু একটা কনস্ট্যান্ট, মানে সি, ঠিক আছে? এটা একটা ধ্রুবক না ভাই? হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ। কনস্ট্যান্ট হওয়ার কারণে আমার এই ফাংশনের ভ্যালু হবে 0, ঠিক আছে? এবং না সরি এই ফাংশনের ভ্যালু 0 হবে না, এখানে একটা ব্যাপার আছে। আগে আমার টেস্ট করতে হবে, আগে আমাকে টেক্সট দুই রকম অ্যান্সার হতে পারে, এই ফাংশনের অ্যান্সার দুই রকম হতে পারে। তো আগে আমাকে টেস্ট করতে হবে যে এটা কি ওড ফাংশন নাকি হচ্ছে ইভেন ফাংশন, ঠিক আছে? ওড ফাংশন মানে বলা হয় যে বেজোড়, আর ইভেন মানে হচ্ছে জোড়, হ্যাঁ? সো আমি এখন ওটা টেস্ট করার জন্য আমাকে এফ অফ মাইনাস এক্স বের করতে হবে, এফ অফ মাইনাস এক্স বের করতে হবে, হ্যাঁ? মানে ফাংশন এক্স এর জায়গাতে মাইনাস এক্স বসাতে হবে। বসানোর পরে সেইটা যদি তোমার মাইনাস এফ অফ এক্স আসে, তাহলে সেই ক্ষেত্রে আমার রেজাল্টটা 0 আসবে, ইন্টিগ্রেশনের রেজাল্টটা 0 আসবে, ঠিক আছে? আর যদি এটা একটা ওড ফাংশন না হয়, এটা ইভেন ফাংশন হয়, যদি তোমার এফ অফ মাইনাস এক্স এর রেজাল্ট এফ অফ এক্স আসে, তাহলে সেটা হবে 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ 0 টু a f of x dx, ঠিক আছে? 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ 0 টু a f of x dx, রেজাল্টটা এটা হবে, বুঝতে পারছো?
এক্সাম্পল স্বরূপ এখানে দেখো তোমার হুম। কয়েকটা বিষয়, এই যে ফাংশনটা আমি লিখলাম না y equal to 3, সো অলওয়েজ এরকম কনস্ট্যান্ট হওয়ার দরকার নাই, হয়তোবা এখানে আমি একটু হালকা একটু ভুল করছি, যে সি হচ্ছে একটা পয়েন্ট যেটা মনে হয় এফ অফ এক্স এর মধ্যে, হ্যাঁ এরকম কিছু একটা হবে, ঠিক আছে, বা সি হচ্ছে একটা পয়েন্ট যেটা কিনা মাইনাস এ থেকে প্লাস এর মধ্যে, এরকম কিছু একটা হয়তো হবে, ঠিক আছে। আমি এখনো এই ব্যাপারটা এখনো মানে এই লাইনটা এখনো ক্লিয়ার না, ঠিক আছে, যে এফ অফ এক্স বিলংস টু সি, এখানে আসলে ও আচ্ছা 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 আচ্ছা, মনে হয় এরকম কিছু, যে আমার এই ফাংশনের ভ্যালু হচ্ছে একটা ধ্রুবক হবে ক্যালকুলেট করার পরে, ঠিক আছে, এরকম কিছু একটা হয়তো হতে পারে। দেখো আমি তোমাকে এখানে দেখাই, এটা এটা বেশি মাথায় আমার দরকার নেই, হ্যাঁ। তুমি বেসিক্যালি খেয়াল করবে যে ফাংশনটা ইভেন না কি ওড, ঠিক আছে, ফাংশনটা ইভেন না কি ওড। আচ্ছা, যেমন উদাহরণস্বরূপ এখানে দেখো কি আছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব, হ্যাঁ, এখন তুমি এক্স এর জায়গাতে মাইনাস এক্স বসাবা, মাইনাস এক্স বসাইলে আমার রেজাল্ট আসতে হচ্ছে মাইনাস অন এর কিউব ইন্টু এক্স কিউব বা মাইনাস এক্স কিউব, ঠিক আছে। এই এক্স এর জায়গাতে আমি যদি মাইনাস এক্স বসাই তাহলে আমার রেজাল্ট আসতেছে মাইনাস এক্স কিউব। সো আমরা এক্স কিউবের জায়গাতে কি লিখতে পারি, এফ অফ এক্স, তো এই হচ্ছে কি সেই মাইনাস, আর এক্স কিউবের জায়গাতে আমরা লিখলাম এফ অফ এক্স, তার মানে আলটিমেটলি আমার রেজাল্ট হচ্ছে মাইনাস এফ অফ এক্স, ঠিক আছে। তার মানে আমরা কি দেখতেছি, হুম। এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স, তার মানে এটা একটা ওড ফাংশন, ওড ফাংশন হলে এটার ভ্যালু কত হবে, 0 হবে, ঠিক আছে। ওকে, তার মানে ইন্টিগ্রেশন অফ মাইনাস অন টু অন এক্স কিউব ডিএক্স ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, ওকে ফাইন। আর 2 নম্বর কি, যদি এটা একটা ইভেন ফাংশন হয়, যেমন তুমি এখানে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এক্স এর জায়গাতে তুমি মাইনাস এক্স বসাও, মাইনাস এক্স বসালে এই মাইনাস এক্স স্কোয়ার করলে প্লাস এক্স স্কোয়ার হয়ে যায়, বুঝছো, তার মানে এফ অফ এক্স হচ্ছে। তো এফ অফ এক্স আমরা কি জানি, একটা ইভেন ফাংশন, কারণ হচ্ছে যেহেতু কি আমাদের সূত্রে আমাদের ফর্মুলায় বলা ছিল এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স যদি হয় তাহলে সেটা একটা ইভেন ফাংশন, হ্যাঁ। আর ইভেন ফাংশন হলে তাদের ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ 0 টু a f of x dx, এটা ঠিক আছে, 2 ইন্টু ইন্টিগ্রেশন অফ 0 টু a f of x dx, বুঝতে পারছো ভাই? হ্যাঁ বুঝছি। যেমন ধরো এটা f of x equal to cos x, সো এখানে তুমি যদি এখানে মাইনাস বসো, হ্যাঁ, cos হ্যাঁ অনেক ছোট করে লেখা যাচ্ছে, একটু জুম করি, তো আমি এখানে লিখলাম যে cos মাইনাস এক্স, হ্যাঁ, তো cos মাইনাস এক্স এর রেজাল্ট হচ্ছে cos x, এটা একটা ফর্মুলা আছে, ঠিক আছে। তো তোমার অনলি cos এবং মেবি cos আর sec মনে হয়, ঠিক আছে, এই দুইটার ভিতরে মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যায়। হ্যাঁ, cos আর sec, হ্যাঁ, এই দুইটার মধ্যে এটাকে বলে নেগেটিভ অ্যাঙ্গেল আইডেন্টিটি, হ্যাঁ। সো cos এর মধ্যে মাইনাস এক্স থাকলে সেটা cos প্লাস এক্স হয়ে যায়, এবং sec এর মধ্যে মাইনাস এক্স থাকলে এটাও তোমার প্লাস sec x হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, তো এটাকে বলা হয় হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল আইডেন্টিটি। আর অন্য যেগুলো আছে সাইন, তারপরে ট্যান, কট, হ্যাঁ, এগুলোর মধ্যে মাইনাস থাকলে মাইনাস রেজাল্ট আসে, বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। ওকে, সো আমি এটা ডিলিট করে দেই। সেই জন্য একটা एग्जांपल দিছে cos x, f of x equal to cos x, কারণ এখানে তুমি মাইনাস দিলে পরে প্লাস রেজাল্ট আসবে, দ্যাট মিন্স এটা একটা ইভেন ফাংশন। আচ্ছা, এখানে একটা উদাহরণ দেখো, যে ইন্টিগ্রেশন অফ a টু b x dx, তো এটা কি রকম আছে, আচ্ছা আচ্ছা, তো এটা আমরা সরি, এটা হচ্ছে আমাকে গ্রাফ আইকে সলভ করতে হবে, ঠিক আছে। প্রথমে আমাদেরকে লাউসি ইন্টিগ্রেশন গ্রাফ আইকে সলভ করে দেখাইছিল, এবং তারপরে আমাদের মানে ফর্মুলা ইউজ করে বের করা শেখাইছিল, হ্যাঁ। তো ইন্টিগ্রেশন অফ a টু b x dx, এখন তুমি যদি গ্রাফ আঁকতে চাও, এটা হচ্ছে তোমার ফাংশন অলওয়েজ ইন্টিগ্রেশন সাইন এবং dx এর মাঝখানে থাকে, বুঝছো। তো এটা হচ্ছে ফাংশন, তার মানে আমরা দেখতেছি এই ফাংশনটা y is equal to x,
যে কোনো ফাংশনকে ফার্স্টে y ধরা হয়, বুঝছো? y ইকুয়াল টু x। তাহলে এই ফাংশনটা কিন্তু এরকম হবে, x এর মান যা হবে y এর মানও তাই হবে, তাই না? x এর মান 2 হইলে y এর মানও 2 হবে। তার মানে এরকম একটা সরল রেখা হবে এবং যেটা মূল বিন্দুগামী, ঠিক আছে? বুঝতে পারছো? এখন তোমাকে হচ্ছে ইয়া করতে হবে, তোমাকে আর a আর b পয়েন্ট ধরো তুমি নিলা এখানে আর এখানে, এখানে a আছে এখানে b আছে, তুমি যে কোনো জায়গা নিতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এখন এটা এটা আসলে যদি আমি একটু হিসাব করে দেখি যে f অফ যদি এইটা যে যদি a এইটা হয় তাহলে f অফ a হবে এইটা, মানে f অফ a ও a হবে। যদি b এইটা হয় তাহলে f অফ b হবে এইটা। বুঝতে পারছো? তার মানে হচ্ছে b ও যা এই f অফ b ও তাই। এখন আমাকে করতে হবে কি, এটা তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, এটা একটা ট্রাপেজোডিয়াল। হ্যাঁ, এটা একটা ট্রাপেজোডিয়াল উৎপন্ন করছে, মানে আমরা বাংলায় বলি হচ্ছে ট্রাপিজিয়াম, ঠিক আছে? এটার দুইটা সমান্তরাল বাহু আছে, এই যে এটা এবং এটা দুইটা সমান্তরাল বাহু, এবং এই দুইটা হচ্ছে অসমান্তরাল বাহু, ঠিক আছে? তো আমরা ট্রাপিজিয়ামের সংজ্ঞা থেকে জানি যে যে চতুর্ভুজের এক জোড়া সমান্তরাল বাহু আছে সেগুলো হচ্ছে ট্রাপিজিয়াম। হ্যাঁ, সো এটার ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু উচ্চতা, ঠিক আছে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু উচ্চতা। বুঝতে পারছো? তো এটা দিলাম হাফ, আর সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, সমান্তরাল বাহু কোনটা? অলওয়েজ তুমি খেয়াল করবে যে দূরত্ব হয় তোমার মূল বিন্দু থেকে, ঠিক আছে? যেমন এ একটা বাহু এবং এ একটা বাহু, তাই না? এই দুইটা বাহু। তো আমরা দেখতেছি যে এই যে প্রথম বাহু, এটার ইয়া হচ্ছে এটুকু, তাই না? এটুকু না, মানে এ। আর এই যে দ্বিতীয় বাহু, এটার দৈর্ঘ্য হচ্ছে এটুকু, বি, ঠিক আছে? এই 0 পয়েন্ট থেকে। তো আমরা লিখলাম যে a প্লাস বি, এবং তাদের উচ্চতা মানে তাদের মধ্যে দূরত্ব, ঠিক আছে? এই দুইটা সমান্তরাল বাহুর মধ্যে ডিসটেন্স কত? এদের মধ্যে ডিসটেন্স হচ্ছে তোমার বি মাইনাস এ। হ্যাঁ, কেন বি মাইনাস এ খেয়াল করো, যে আমরা অলওয়েজ জানি মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করতে হয়, তাই না? তো এটা হচ্ছে আমার সাপোজ বি, আর আমি এখান থেকে যদি এটুকু বাদ দিই, হ্যাঁ, এটুকু ধরে আমি বাদ দিলাম, এই যে এ, এটুকু আমি বাদ দিলাম। হ্যাঁ, এটুকু বাদ দিলে আমি কি পাবো? এটুকু বাদ দিলে আমি ডান পাশে এটুকু পাবো, ঠিক আছে ভাই? বোঝা যাচ্ছে যে আমি এটুকু পাবো, অতখানি না, জাস্ট আমরা এটুকু পাবো, ঠিক আছে? তো এটুকু কিন্তু আমাদের উচ্চতা, ঠিক আছে? তো এই জন্য আমি বি মাইনাস এ লিখছি এখানে, যে হাইট ইজ মেজার্ড ফ্রম 0 to 0 পয়েন্ট। সবসময় আমরা দূরত্বটা 0 পয়েন্ট থেকে মেজার করে দেখবো। আচ্ছা, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। সো আমি যদি হাফ দিয়ে গুণ করে দেই, হ্যাঁ, তাহলে বি স্কোয়ার বাই 2 মাইনাস এ স্কোয়ার বাই 2। ওকে, ফাইন। তো আমরা এবার ফান্ডামেন্টাল থিওরিতে চলে যাই। হ্যাঁ, তো এখানে আমাদের y ইকুয়াল টু f অফ x একটা গ্রাফ দেওয়া আছে। তো আমরা এই গ্রাফটাকে হচ্ছে কিছু এরিয়াতে ভাগ করলাম। হ্যাঁ, একটা হচ্ছে যে ধরো a থেকে b হচ্ছে আমার পুরো গ্রাফ, তো এদের মাঝখানে আমি দুইটা পয়েন্ট নিলাম, এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, ঠিক আছে? তাহলে এই একটা এরিয়া তৈরি হয়েছে, ঠিক আছে? আবার তোমার আরেকটা এরিয়া তৈরি হয়েছে কোথায়? আরেকটা এরিয়া তৈরি হয়েছে এখানে, এই একটা। হ্যাঁ, বুঝতে পারছো? তো আমাদের এখানে একাধিক এরিয়া তৈরি হয়েছে। তো আমার a1 যেটা, এই a1, ঠিক আছে? a1 হচ্ছে যে a থেকে x পর্যন্ত, a থেকে x পর্যন্ত, এ পর্যন্ত। হ্যাঁ, a থেকে x পর্যন্ত, এটুকু। সো a থেকে x1 পর্যন্ত আর কি, a থেকে x1 পর্যন্ত, মানে ইন্টিগ্রেশন অফ a টু x1 f of x dx, এটা হচ্ছে a1, মানে আমি যেটা ভিতরে তোমার কমলা কালার দিয়ে দেখাইছি। আর a2 হচ্ছে যেটা আমি যে কিছুটা লাল কালার, গোলাপি কালার দিয়ে দেখাইছি। হ্যাঁ, যে ইন্টিগ্রেশন অফ a টু x2 f of x dx। হ্যাঁ, এটা হচ্ছে আমার a2। ওকে, ফাইন। এখন এখন তোমাকে একটা জিনিস বুঝতে হবে। হ্যাঁ, যে তুমি ধরো যে এই মাঝে মাঝে দেখবা বড় হাতের f of x, হ্যাঁ, বড় হাতের f of x, এটা বলতে বোঝায় যে
একটা অ্যান্টি ডেরিভেটিভ, হ্যাঁ, এই ফাংশনের একটা অ্যান্টি ডেরিভেটিভকে আসলে আমরা বড়তের এফ অফ এক্স দিয়ে প্রকাশ করি। আমরা এফ অফ এক্স দিয়ে প্রকাশ করি একটা ফাংশন, আর বড়তের এফ অফ এক্স দিয়ে প্রকাশ করি অ্যান্টি ডেরিভেটিভ, মানে হচ্ছে ইন্টিগ্রেশন, ঠিক আছে। যেমন এই যে আমি বড়তের এফ অফ এক্স কে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ এ টু এক্স এফ অফ এক্স ডিএক্স, বুঝতে পারছো? আবার আমরা মাঝে মাঝে চাইলে তোমার এই যে এটা চেঞ্জও করতে পারি, এই যে এইটা আমরা চেঞ্জও করতে পারি, হ্যাঁ, এক্স এর জায়গাতে আমরা টিও লিখতে পারি, এবং অবশ্যই এটা চেঞ্জ করলে আমাকে এটাও চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এটা আমরা চেঞ্জ করছি, মানে কথা আমরা চাইলে ভ্যারিয়েবলটা চেঞ্জ করতে পারি। এক্স থাকলে এখানে সাপোজ আমরা এক্স ছিল আর এখানে এক্স ছিল, তো আমি এখানে টি এবং এখানেও টি লিখলাম, ঠিক আছে, যেতে আমাদের কোনো সমস্যা হবে না। তবে সেটা আর কি তোমার ঠিক মতো চেঞ্জ করতে হবে, হ্যাঁ, চেঞ্জ করার সময় কিছু হিসাব নিকাশ আছে, ওগুলা মাঝে মাঝে আমি দেখাবানি, হ্যাঁ, যে কখন কি হিসাব নিকাশ আছে। সো তাহলে বড়তের এফ অফ এক্স দ্বারা একটা ফাংশনের অ্যান্টি ডেরিভেটিভ বোঝায়, ঠিক আছে। আর অ্যান্টি ডেরিভেটিভে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি তাহলে আবার আমরা সেই ফাংশনটাকে ফিরে পাবো, ঠিক আছে। তুমি চিন্তা করতে পারো যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দ্বারা পরস্পর কাটাকাটি হয়ে যায় বা ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে। সো অ্যান্টি ডেরিভেটিভের আবার যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি মেইন ফাংশন ফিরে পাবা, ঠিক আছে। তো এটাকে যদি আমি একটু এলাবোরেট একটু বড় করে লিখি তাহলে ডিডিএক্স এটা বলতে ডিফারেন্সিয়েট বোঝায়, আর এফ অফ এ টু এক্স এফ টি ডিটি এটা বলতে বড়তের এফ অফ এক্স বোঝায়, ঠিক আছে। মানে একবার আমি এই যে ডিফারেন্সিয়েট করতেছি এবং তার ভিতরে আমি ইন্টিগ্রেশন লিখতেছি, তাহলে ফাইনালি আমার ওই ফাংশনটাই ব্যাক পাওয়া যাবে, বুঝতে পারছো? এই উপরের লাইনও যা, ও বেসিক্যালি বড়তের এফ অফ এক্স এটা দিয়ে ইন্টিগ্রেশন বোঝায়, তাকে তুমি জানো একটা ফাংশনে ইন্টিগ্রেশন বোঝায়। একটা ফাংশন যদি এফ অফ এক্স হয় তাহলে তার ইন্টিগ্রেশন হচ্ছে বড়তের এফ অফ এক্স। এখন তুমি যদি ইন্টিগ্রেশনের পরে আবার এই যে তুমি ডিফারেন্সিয়েট করো, এখানে খেয়াল করো, একটু মুছে দেই, হ্যাঁ, এই যে ইন্টিগ্রেশনের পরে আবার ডিফারেন্সিয়েট করছে, তাহলে আমি ওই ফাংশনটা ব্যাক পাবো, ঠিক আছে, তাহলে আমি আমার এফ অফ এক্স পাবো। তো এটাকে যদি একটু বিস্তারিত করে লিখি, তার মানে এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন, ঠিক আছে, এবং এই ছোট ছোট যে ডিফারেন্সিয়েশন ডেরিভেটিভ সাইন এটা হচ্ছে এইটা ডি ডিএক্স, ওকে। সো এই দুইটা যদি আমি গুণ করি তাহলে আমি আবার আমার মেইন ফাংশন ফিরে পাবো। আর এটা মনে রাখতে পারো যে ধরি ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন তারা পরস্পর ক্যান্সেল হয়ে যায়, যেহেতু তারা বিপরীত টার্ম, এই যে প্লাস মাইনাস ক্যান্সেল হয়ে যায় না, হয় এরকম ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনও তারা ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে, ওকে। আর এখানে এটা হচ্ছে আর একটা কনস্ট্যান্ট হবে, আর এক্সটা একটা ধ্রুবক হবে, এটা একটু খেয়াল রাখো। মানে আমাদের ইয়ারগুলা কি আছে, আমাদের বিশেষ করে লিমিট গুলা কি আছে, আপার লিমিট এবং লোয়ার লিমিট। এখানে লোয়ার লিমিটটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, ধরো কোনো একটা সংখ্যা হইতে পারে, আর আপার লিমিট হচ্ছে একটা ভ্যারিয়েবল, ঠিক আছে, এক্স ওয়াই জেড, বুঝতে পারছো ভাই? হ্যাঁ, আগে কিন্তু আমাদের তা ছিল না, আগে লোয়ার লিমিট এবং আপার লিমিট দুইটাই কিন্তু আমাদের ইয়া ছিল, আমাদের দুইটাই কনস্ট্যান্ট ছিল, বাট এবার উপরটা কিন্তু ভ্যারিয়েবল, ঠিক আছে। এটাই তো মুশকিল। মুশকিল হয় সব জায়গায়, ইন্টিগ্রেশন একটু ডিফারেন্সিয়েশনের থেকে একটু কঠিন। আচ্ছা, এখন সাপোজ তোমার এখানে একটা ইন্টিগ্রেশন আছে cos t, হ্যাঁ, এখন তোমাকে ওইটাকে যে কোনো ভাবে cos x এ কনভার্ট করা লাগবে, ঠিক আছে। এরকম মাঝে মাঝে তুমি দেখবা যে যখন আমরা সাবস্টিটিউশন রুল অ্যাপ্লাই করব তখন তোমার ইয়াগুলো ঠিক করতে হবে, তখন তোমার ওই ডেরিভেটিভ সাইনগুলো ঠিক করতে হবে, ঠিক আছে। এই যে আমি এখানে লিখছি দেখো, এই যে কম্পিউটিং বাউন্ডারি, দেখছো, সরি কোথায় আছে সেটা, এই যে অ্যাডজাস্ট ইন্টারভাল বাউন্ডারি, দেখছো। মানে মাঝে মাঝে আমাদের ইউ সাবস্টিটিউশন রুল অ্যাপ্লাই করার পরে বাউন্ডারি গুলোকে অ্যাডজাস্ট করতে হয়, ঠিক আছে, মানে আপার লিমিট এবং লোয়ার লিমিটটাকে আবার ঠিক করতে হয়। সো এই ক্ষেত্রে আমরা যদি এরকম থাকে ইন্টিগ্রাল যদি cos t থাকে, আমরা যদি t এর থেকে x এ নিতে চাই, সো আমরা হচ্ছে এভাবে লিমিট গুলোকে চেঞ্জ করে ফেলবো, হ্যাঁ, সরি, আমরা বাউন্ডারি গুলোকে, হ্যাঁ, লিমিট আপার লিমিট এবং লোয়ার লিমিট বা ওই বাউন্ডারি গুলোকে আমরা অ্যাডজাস্ট করবো, ঠিক আছে। সো এটা আমি উদাহরণ দেওয়ার সময় দেখাবো তোমার কিরকম জিনিস।
সো এখানে একটা এক্সাম্পল আছে ddx অফ ইন্টিগ্রেশন অফ a to b cos t dx ইকুয়াল টু cos x। আচ্ছা, তো আমরা এটা কেন লিখতে পারলাম, কারণ হচ্ছে cos t এখানে দুই রকম জিনিস, একটা দেখো ইন্টিগ্রেশন অফ a to b মানে দুইটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, ঠিক আছে। আর এখানে দেখো একটা আছে আমাদের একটা আছে ভ্যারিয়েবল আর আরেকটা আছে কনস্ট্যান্ট, ঠিক আছে। সো এই ক্ষেত্রে একটু আমাদের খেয়াল রাখতে হবে যে কোথায় কি হবে। যেরকম আমি তোমার দেখাই, এখানে যেটা আছে যে দুইটাই কনস্ট্যান্ট, হ্যাঁ, তো আমি এখানে cos t এর জায়গাতে আমি চাইলেই t এর পরিবর্তে x লিখতে পারি, ঠিক আছে। মানে আমরা ভ্যারিয়েবলটাকে চেঞ্জ করে দিতে পারি, বুঝতে পারছো? হ্যাঁ। এবং এটা হুম, আমার হুম। এটা আসলে রেজাল্ট, মানে আমার এটা আসলে কি শেখাচ্ছে আমাদেরকে ফার্স্টে ভিতরে হচ্ছে ইন্টিগ্রেশন সাইন এবং বাহিরে হচ্ছে ডেরিভেটিভ সাইন, হ্যাঁ। ভিতরে ইন্টিগ্রেশন সাইন এবং বাহিরে ডেরিভেটিভ সাইন। তার মানে ব্যাপারটা এরকম যে f বড়তের f অফ x এবং তার ডেরিভেটিভ, তাই না? এটা ইজ ইকুয়াল টু তোমার ওইটা হচ্ছে ওই ফাংশনই হচ্ছে জাস্ট x t এর জায়গাতে তোমার x বসে দিলে হয়ে যাচ্ছে। এখন এই x টা কোন দিক দিয়ে আসলো, তাই না? এই x টা আসছে হচ্ছে তোমার ডেরিভেটিভের x থেকে, এই যে ddx এই x থেকে আসছে, বুঝছো? তার মানে তুমি চাইলে এখানে জাস্ট এই মানটা বসাই দিতে পারো, t এর জায়গাতে তুমি x বসাই দিতে পারো, তাহলে তোমার এই পুরা এই ডেরিভেটিভটা ক্যালকুলেশন করা হয়ে যাবে, ঠিক আছে। তো এক নাম্বার স্টেপ হচ্ছে ফাইন্ড দ্য ইন্টিগ্রান্ট। সো এখানে ইন্টিগ্রান্ট বলতে বলা হয় যেটুকু আর কি ইন্টিগ্রেশন সাইনের মাঝখানে আছে, ইন্টিগ্রেশন সাইনের মাঝখানে যেটুকু আছে ওইটুকুকে বলা হয় ইন্টিগ্রান্ট, ঠিক আছে। মানে এই যে cos t, তারপরে চেঞ্জ অল দ্য লেটার t টু x, মানে তোমার এখানে যে ভ্যারিয়েবল থাকবে এটাকে তুমি চেঞ্জ করে এটা লিখতে পারবা, ঠিক আছে ভাই? হ্যালো, বুঝছি। ওকে ওকে। সো এটা গেল এক ধরনের ক্যালকুলেশন। এবার আরেক ধরনের ক্যালকুলেশন আমরা দেখি, হ্যাঁ। এটা হচ্ছে যে তোমার 0 টু x, ঠিক আছে। এখানে একটা কনস্ট্যান্ট আর একটা হচ্ছে আমার ভ্যারিয়েবল। সো আমি এখানে একই রকম কাজ করতে পারি, জাস্ট এই যে x টাকে আমি এখানে বসাই দিলাম, হ্যাঁ, এই t এর জায়গাতে বসাই দিলাম, ঠিক আছে। ও সরি, 80 না, হ্যাঁ, চেঞ্জ করলে হ্যাঁ সেটাই, x টাকে তুমি এই t এর সাথে বসাই দিতে পারবা, ওকে ফাইন। এবার ধরো তোমার এখানে নিচে তোমার ভ্যারিয়েবলটা আছে, এবার নিচে কিন্তু কনস্ট্যান্ট নাই, এবার কনস্ট্যান্টটা উপরে চলে গেছে, এবার ভ্যারিয়েবলটা নিচে চলে আসছে। সো 3t sin t 3t sin t dt, ওকে। এখন এইটার রেজাল্টের ক্ষেত্রে আমাকে ভ্যারিয়েবলটা আবার উপরে পাঠিয়ে দেওয়া লাগবে, ঠিক আছে। ভ্যারিয়েবল তুমি নিচে থাকলে ক্যালকুলেশন মানে ওই 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 সেম সূত্র অ্যাপ্লাই করতে পারবে না, বুঝতে পারছো? তো তোমাকে ভ্যারিয়েবলটা উপরে পাঠিয়ে দেওয়া লাগবে। আরেকবার একটু ব্যাক করতে আরেকবার একটু ব্যাক দেখো এখানে আগেরটাই কিন্তু তোমার নিচে ছিল, আগেরটা কনস্ট্যান্ট নিচে ছিল, হ্যাঁ, মানে ভ্যারিয়েবল উপরে ছিল। হ্যাঁ, হ্যাঁ। এখন ভ্যারিয়েবলটা নিচে চলে আসছে। তো ভ্যারিয়েবল নিচে চলে আসলে তোমাকে ভ্যারিয়েবলটাকে উপরে পাঠিয়ে দেওয়া লাগবে। সো এটা পাঠানো অনেক সহজ, জাস্ট তুমি উপরের তোমার আপার লিমিট লোয়ার লিমিটে নিয়ে আসো, লোয়ার লিমিট আপার লিমিটে নিয়ে যাও, ঠিক আছে। তাহলে এখানে একটা মাইনাস সাইন আসবে। এই ফর্মুলা মনে আছে তোমার? ও একটু জাস্ট মাইনাস চলে আসবে, হ্যাঁ হ্যাঁ সেটাই। হ্যাঁ হ্যাঁ, জাস্ট মাইনাস চলে আসবে। ওকে ওকে, এখন আমি সহজেই এখন সহজেই ক্যালকুলেট করা যাবে, জাস্ট আমি x এর জায়গাতে ওই t এর জায়গাতে আমি x বসাই দেবো, হ্যাঁ, ঠিক আছে। তাহলে 3x sin x এবং তার আগে একটা মাইনাস আসছে এরকম, মাইনাস হয়ে যাবে। ওকে ফাইন। বুঝছি। সো আমি কি দেখলাম যে দুইটা, যে একটা হচ্ছে ফর্মুলা অন, যেখানে কনস্ট্যান্টটা যেখানে আমার ভ্যারিয়েবলটা উপরে আছে, ঠিক আছে। ভ্যারিয়েবল সরি, হ্যাঁ, যেখানে আমার ভ্যারিয়েবলটা উপরে আছে, তো এটা অনেক সহজ, জাস্ট f of x। আর যদি আমার এই ভ্যারিয়েবলটা নিচে থাকে, হয়ে গেল এই যে ফর্মুলা 2, ঠিক আছে। সো এখানে যদি ভ্যারিয়েবল ও সরি, এটা এই ফর্মুলা 2 আরেকটা ফর্মুলা। আর যদি ভ্যারিয়েবলটা নিচে থাকে তাহলে আমরা জাস্ট এটাকে উল্টায় দিয়ে এর বামে একটা মাইনাস সাইন নিয়ে আসবো, তারপরে আমরা x এর জায়গাতে t বসিয়ে দিলে t এর জায়গাতে x বসিয়ে দিলে আমাদের ক্যালকুলেশন শেষ, ঠিক আছে। এখন যদি একটু জটিল কিছু থাকে, যেমন সাপোজ x না থেকে x স্কয়ার থাকলো, ঠিক আছে। ভ্যারিয়েবল তো তোমার x y z এগুলো, বাট এখন যদি তোমার জটিল কিছু থাকে যে x স্কয়ার x কিউব, হ্যাঁ,
বেসিক্যালি একটা ফাংশন যদি থাকে এক্স না থেকে অন্য কিছু যদি থাকে তাহলে তোমাকে হচ্ছে ফর্মুলা 2 ইউজ করতে হবে, ঠিক আছে? ফর্মুলা 2 হচ্ছে সাপোজ এখানে আমরা ওই যে এক্স বাদে যেটা আসছে ওটাকে আমরা 5x বলতেছি, এটা এক্স স্কয়ার হতে পারে, তারপরে তোমার 2x হতে পারে, হ্যাঁ এরকম। সো এইটা যদি থাকে তাহলে আমাকে ফার্স্টে ওইটার ওই ফাংশনটা বের করতে হবে আর কি, হ্যাঁ। আগে আমি এই যে টি এর জায়গাতে 5x লিখবো, মানে এই ফাংশনটাকে আমি আগে মানে এই যে এই ভ্যালুটাকে আমি আমাদের এখানে বসাবো, ঠিক আছে? ধর এখানে 2x আছে না, এই ধর এখানে 5x এর জায়গাতে তোমার 2x আছে, তো তুমি আগে 2x টাই টি এর জায়গায় বসাবা, ঠিক আছে? মানে f(2x) বের করবা, করার পরে তাকে গুণ করবা হচ্ছে ওর ডেরিভেটিভ দিয়ে। মানে ধর 2x আছে, 2x এর ডেরিভেটিভ কি হবে? অনলি 2 হবে। সো এই যে এটাকে তুমি এই 2 দিয়ে গুণ করবা, ঠিক আছে? ব্যাপারটা এরকম, বুঝতে পারছো ভাই? মানে ফার্স্টে তুমি ওইটার ফাংশন ভ্যালু বের করবা, বের করার পরে তাকে ওর ডেরিভেটিভ দিয়ে গুণ করবা, এই 5x টাকে তুমি ফাংশনে বসাবা, বসানোর পরে তাকে ওই যে 5x এর ডেরিভেটিভ দিয়ে গুণ করবা, ঠিক আছে? যেমন এখানে আছে ddx of 1 to sin x 3t square dt। সো আমরা কি করব দেখতেছি এখানে sin x আছে, মানে একটা কমপ্লেক্স ফাংশন আছে। সো আমাকে ফার্স্টে এখানে তোমার t এর জায়গাতে sin x বসাইতে হবে। সো 3 তো এই লিখলাম, আর t এর জায়গাতে আমি sin x বসালাম এবং তার উপর একটা স্কয়ার আছে, এই সেই স্কয়ার লিখলাম। এবার তোমার ওই যে sin x আছে, মানে যে 5x যেটা আর কি, ওইটা ডেরিভেটিভ বের করতে হবে। তো sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x। সো আলটিমেটলি আমাদের রেজাল্ট হচ্ছে 3 sin স্কয়ার x cos x, ঠিক আছে? তো যদি উপরে যদি আচ্ছা, আমাদের এখানে x না থেকে sin x আছে, তো আমরা sin x কে 5x ধরতে পারি, ঠিক আছে? তো 5x থাকলে আমাদের সেকেন্ড ফর্মুলা, ঠিক আছে? সেকেন্ড ফর্মুলাটা হচ্ছে আগে তোমাকে এই t এর জায়গাতে ওই 5x টা বসাইতে হবে, মানে f(5x) বের করতে হবে। যেমন এখানে 3 আছে এবং t স্কয়ার আছে, তো আমি t স্কয়ারের জায়গায় লিখলাম কি sin স্কয়ার x, বুঝতে পারছো? কারণ আমার ফাই এর মান কত? ফাই এর মান হচ্ছে sin x। সো যদি আমি t এর জায়গাতে sin x বসাই তাহলে sin স্কয়ার x হচ্ছে। আর এবং আমি জানি আমার সূত্র অনুযায়ী আমাকে ওর সাথে ওর ডেরিভেটিভ গুণ করতে হবে, sin x এর ডেরিভেটিভ cos x। ওকে ওকে ফাইন। এই যে এখানে ফর্মুলা দুটো আমি আরো শর্টকাটে মানে সহজে একটু নোট করে লিখে রাখছি। তো আমাদেরকে ক্লাসের মধ্যে এগুলো করতে দিছিল, ঠিক আছে? 0 থেকে √x, 0 থেকে x⁴, √t আছে এখানে আছে। তো এখানে খেয়াল করো, এটা কিন্তু 5x, এটাও 5x, এটা কিন্তু ফর্মুলা 1, ঠিক আছে? আর এটাকেও কিন্তু চেঞ্জ করতে হবে, যেহেতু তোমার নিচে আছে হচ্ছে 5x, তো এটাকে তোমার চেঞ্জ করতে হবে। কিরকম? জাস্ট মাইনাস সাইন এনে উঠাই দিতে হবে। তো আমরা একটু এগুলো শর্টকাটে এক এক করে দেখি। এটা 5x হলে কি, এটাকে আমি এখানে বসাবো, বসানোর পরে এর ডেরিভেটিভ বের করব। সো এটাকে এখানে বসালে cos √x, এবং √x এর ডেরিভেটিভ হচ্ছে √x এর ডেরিভেটিভ হচ্ছে হাফ ইনটু x টু দি পাওয়ার মাইনাস হাফ, তার মানে হচ্ছে হ্যাঁ 1/2 জাস্ট 1/2 √x, হ্যাঁ 1/2 √x, যেটা আসে রাইট, তার সাথে cos √x। ওকে ফাইন। 3 নাম্বার কি আছে? x টু দি পাওয়ার 4। সো আমি এখানে বসালাম ভিতরে x টু দি পাওয়ার 4। এখন x টু দি পাওয়ার 4 কে যদি আমি একটু ভাঙাই, x স্কয়ার হোল স্কয়ার, দেন বাইরে স্কয়ার কেটে গেলে অনলি x স্কয়ার থাকতেছে, আর x স্কয়ার এই যে x স্কয়ার থাকতেছে, এবং ডান পাশে এই যে x টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ হচ্ছে 4x3, হ্যাঁ। সো আমরা যদি একটু ক্যালকুলেট করি তাহলে x স্কয়ার আছে এবং x3 আছে, দুইটাকে যোগ করলে x5 হবে, তাহলে আলটিমেটলি 4x টু দি পাওয়ার 5। এটা হচ্ছে এখানে 0 টু x আছে, তার মানে আমাদের ফর্মুলা এক ইউজ করতে হবে। সো এটা হচ্ছে শুধু x আছে, তার মানে আমাদের ফর্মুলা এক ইউজ করলে হয়ে যাবে, ঠিক আছে? সো ফর্মুলা এক ইউজ করলে √1 + x²। আর এখানে দেখো তোমার যেহেতু নিচে x³ আছে, তো আমাকে অবশ্যই উল্টায় ফেলতে হবে, মানে আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিট চেঞ্জ করতে হবে। সো চেঞ্জ করলে হচ্ছে 0 টু x³ sin t², হ্যাঁ। তো আমি চেঞ্জ করলে এখানে একটা মাইনাস আসবে, মাইনাস আসার পরে দেন আমি আবার এটাকে আমি এখানে বসাবো, বসানোর পরে একে আমার ডেরিভেটিভ দিয়ে গুণ করবো, ঠিক আছে? সো তুমি কিন্তু একটা জিনিস ভুল করে মানুষ, হ্যাঁ, যে t² জায়গায় দেখা গেল x³ বসায় দেয়, বাট আমাকে কিন্তু অনলি t এর পরিবর্তে বসাতে হবে, হ্যাঁ, t এর পরিবর্তে।
t এর পরিবর্তে x কিউব আর স্কয়ার হ্যাঁ। বাইরে থাকবে, তাহলে হচ্ছে x টু দি পাওয়ার 6 আর x কিউবের ডেরিভেটিভ হচ্ছে 3x স্কয়ার sin x টু দি পাওয়ার 6। হ্যাঁ, ওকে। তো আমরা এবার হচ্ছে কি x স্কয়ার, তো এটা তো বুঝতে পারছো না, x কিউবের ডেরিভেটিভ হচ্ছে x টু দি পাওয়ার 6 হ্যাঁ। না সরি, x কিউবের ডেরিভেটিভ হচ্ছে 3x স্কয়ার আর তার বাম পাশে ছিল sin x টু দি পাওয়ার 6। সো আলটিমেটলি আমাদের অ্যানসার হচ্ছে 3x স্কয়ার ইনটু sin x টু দি পাওয়ার 6। ওকে, এখানে আরো তিনটা উদাহরণ আছে, একটা হচ্ছে দুইটা ডেফিনাইট ইন্টারগাল আর একটা হচ্ছে ইনডিফিনাইট ইন্টারগাল। সো এখানে কি আছে 0 টু 1 sin x স্কয়ার dx। সো দুইটাই কিন্তু আমাদের দুইটাই কনস্ট্যান্ট, তাই না? সো দুইটাই কনস্ট্যান্ট হলে আমরা কি জানি, আমরা জানি যে এটার ভ্যালু হবে 0। ঠিক আছে, আমি তোমাকে দেখাই উপরে কোথায় জানি আছে। এই দেখছো, খেয়াল করি যে ওড ফাংশন। সো দুইটাই কনস্ট্যান্ট, সেক্ষেত্রে আমাদের ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, এই যে ইন্ডিকেশন অফ মাইনাস a টু a f of x dx equal to 0। সো অবশ্যই এটা মাইনাস a আর a হওয়া লাগবে। ঠিক আছে, এখানে কি আছে দেখি। হ্যাঁ, এটা দেখছিলাম তো। হুম। ও এখানে আবার মাইনাস এ নাই, সরি এখানে নিচে আবার 0 আছে। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো তুমি এখানে করলে জাস্ট মান বসালে, হ্যাঁ ওই একই সেম আগের সূত্র ইউজ করতে পারো, যে এখানে তুমি মান বসালে কি আসবে sin 0 স্কয়ার। হ্যাঁ, তো sin 0 স্কয়ার মানে হচ্ছে 0। হ্যাঁ, এরকম ইন্টিগ্রেশন অফ 0 টু 1 sin x স্কয়ার dx। না না, এটা কোনো ভেজাল লাগতেছে। হ্যাঁ, দাঁড়াও আমি দেখতেছি এটা কি করা যায়, এক সেকেন্ড। সেম সেম বইও লাগে না, তুমিও গেলে তুমি যেরকম টিউশন করো তুমি তো জানো। ওকে, রাইট। মানে পড়াইতে পড়াইতে এটা আয়ত্ত হয়ে যায়। সো এটা আসলে আমরা পারতেছি না, তো আমি এটা পরে দেখে বলবানি। নাম্বার 6, নাম্বার 7, এখানে sin x স্কয়ার আছে। তো ফার্স্টে আমার এই দেখছো এখানে কিন্তু উপরে x আছে, মানে ভ্যারিয়েবল উপরে আছে। তো সমস্যা নাই, আমি জাস্ট ভ্যারিয়েবলটা এখানে বসাবো, বসানোর পরে ওইটা ডেরিভেটিভ বের করব। সো ভ্যারিয়েবল এখানে বসালাম আর x এর ডেরিভেটিভ হচ্ছে অনলি 1। ঠিক আছে, তো এখানে 1 গুণ করা না করা একই কথা। তো এটা হচ্ছে আমাদের এটার অ্যানসার। 8 নম্বরে এটা একটা ইনডিফিনাইট ইন্টারভাল। সো আমরা একটা সূত্র আগে শিখছিলাম, মনে আছে? ওই যে অ্যান্টি ডেরিভেটিভে ডেরিভেটিভ করলে পরে আমরা আবার সেই ফাংশনটা ব্যাক পাবো। ঠিক আছে, সো এটা আচ্ছা, ডিফিনাইট ইন্টারভাল কনস্ট্যান্ট। সো আমরা ভিতরে যেটা আছে, ধরো এই পার্ট, হ্যাঁ এই পার্টকে আমরা লিখতে পারি বড়হাতের f of x প্লাস c। কারণ c কেন লিখতে হবে? যেহেতু এটা একটা ইনডিফিনাইট ইন্টারভাল। ঠিক আছে, এজন্য এখানে c লিখতে হবে। বুঝতে পারছো? তো আমাদের টার্গেট হচ্ছে ভিতরে যে ফাংশনটা আছে এই ফাংশনের একটা বের করা, যে একটা ইন্টিগ্রাল বের করা। ঠিক আছে, সো সাপোজ f of x হচ্ছে ওর একটা ইন্টিগ্রাল। সো দেন আমি করবো কি, মানে সরি একটা এন্টি ডেরিভেটিভ। সো দেন আমি করবো কি, ওর সাথে আমি প্লাস সি যোগ করে দেবো, কারণ এটা যেহেতু একটা ইনডিফিনাইট ইন্টারভাল। ঠিক আছে, তো এখন তোমার বাহিরের যে পুরো জিনিসটা এফ অফ ইন্টিগ্রেশন অফ sin x স্কয়ার dx, এইটাকে তুমি বড়হাতের f of x প্লাস c লিখতে পারো। এটুকু কি বুঝতে পারছো ভাই? বড়হাতের f of x প্লাস c, এটা মানে আর যে ইন্টিগ্রেশন, এটা মানে আর এটা মানে একই কথা। ঠিক আছে, এবং তার বাহিরে ddx আছে বলতে কি আমি এখানে একটা ডেরিভেটিভ সাইন দিতে পারি। সো এখানে কিন্তু তোমার সাম রুল ইউজ করা হয়েছে।
যেহেতু দুইটার উপর ইন্টিগ্রেশন সাইন আছে, তো এটার উপরে একটা সাইন এবং এটার উপরে একটা সাইন। হ্যাঁ, বুঝতে পারছো? মানে আমি হ্যাঁ, আমি ডেরিভেটিভ ভাগ করে দিলাম আর কি। তো এফ অফ এক্স এর যদি আমি ডেরিভেটিভ বের করি, তো সাইন এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে ও সরি সরি সরি, সাইন এক্স স্কোয়ার না, এটা হচ্ছে বড়তের এফ অফ এক্স। ঠিক আছে, খেয়াল করছো, বড়তের এফ অফ এক্স এর ডেরিভেটিভ। হ্যাঁ, তার বলতো এটা তার আগে মানে এটা ওই ফাংশনটাই হবে, এটা ওই ফাংশনটাই হবে। ঠিক আছে, নো চেঞ্জ। ওই যে এবং একটা আলাদা যে সি নিয়ে আসতে হয় যেটা আর কি। হ্যাঁ, আর একটা কনস্ট্যান্টের ডেরিভেটিভ হচ্ছে কি 0। ঠিক আছে, সো আলটিমেটলি आंसर হচ্ছে সাইন এক্স স্কয়ার। বুঝছি। ওকে, তো ইনডিফিনাইট ইন্টারগাল এখানে জাস্ট ছোটখাটো একটা ইয়া লিখে দিছে যে ইনডিফিনাইট ইন্টারগাল এরকম যদি থাকে যে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স, তো আমরা এই পুরো জিনিসটাকে লিখতে পারি বড়তের এফ অফ এক্স প্লাস সি। ওকে, আর এখানে যদি তোমার ডিফিনাইট ইন্টারগাল থাকতো, মানে এখানে যদি ধরো 0 আর এক্স দেওয়া থাকতো, তাহলে আমরা এই পুরো জিনিসটাকে অনলি এফ অফ এক্স লিখতে পারতাম, আমাদের সি লেখার দরকার ছিল না। ঠিক আছে, তখন আর সি লেখা লাগতো না। ওকে, তো আবার এই জিনিসটাকে লেখা যায় এভাবে। যদি তুমি আবার এখানে ইয়া করো, যে এখানে আবার যদি তুমি ডেরিভেটিভ চিহ্ন ডিডিএক্স করো, হ্যাঁ, তো সেটাকে আবার এভাবে লেখা যায়, এটাকে আবার ডিডিএক্স করলে এই ছোট করে একটা ডেরিভেটিভ চিহ্ন দেওয়া যায়। তো আবার ওই, তার মানে এই ফাংশনটা যদি আমি ডেরিভেটিভ বের করি, তাহলে আবার ওই ওই যে মেইন ফাংশনে, এই মেইন ফাংশনে আমি ফেরত যাব। ঠিক আছে, বা আবার ওই মেইন ফাংশন পাওয়া যাবে। ওকে, এটা হচ্ছে ব্যাপার। 7 নম্বর দেখো, লিমিট x টেন্ডস টু 0 1 by x cube integration of 0 to x sin t by t minus 1 dt। ওকে, সো এখানে এই যে x আছে না, তো আমি করলাম কি যে ফার্স্টে এই যে 1 by x কিউব বাইরে আছে, তো এটাকে আমাকে ভিতরে ঢুকাইতে হবে। ঠিক আছে, কারণ আমরা এটাকেও একসাথে ক্যালকুলেট করে ফেলি, কারণ আমরা অনলি শুধু লিমিটটাকে বাম পাশে রাখবো। ঠিক আছে, লিমিটের পরে যদি কিছু থাকে আমরা এটাকে ক্যালকুলেশনের সুবিধার্থে ভিতরে ঢুকাই দেবো। সো 1 by x কিউবকে আমরা ভিতরে গুণ করে দিলাম। হ্যাঁ, সো ভিতরে গুণ করলে পরে ভিতরে গুণ করলে এটা আসলে নিচে যে ভাগ হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পারছো? মানে ভিতরে বলতে এই পুরো জিনিসটার সাথে গুণ করে দিলাম। তো গুণ 1 বাই এক্স কিউবের সাথে পুরো জিনিসটাকে গুণ করলে এই পুরো জিনিসটা ভাগ এক্স কিউব হয়। ঠিক আছে, এইটুকু হয়। হ্যাঁ, বুঝতে পারছো? ওকে, তো তারপরে এখন আমরা লিমিট বসাই দিব। ঠিক আছে, লিমিট বসায় চেক করবো যে এটা আসলে রেজাল্ট কি আসে। তো তুমি ধরো প্রথমে যে কাজটা করতে হবে যে এক্স টি এর জায়গায় এক্স বসাতে হবে, কারণ আমরা জানি যে সূত্র, আমাদের সূত্র অনুযায়ী এটা হচ্ছে ফর্মুলা 1, মনে আছে? তো টি এর জায়গাতে আমি এক্স বসাই দিতে পারি। বুঝছি। হ্যাঁ, তো টি এর জায়গাতে এক্স বসাই দিলাম, বসাই দেওয়ার পরে দেন আমি লিমিট বসাবো। যে লিমিটে এখানে কি এক্স আছে না, এখন টি এর জায়গাতে আমি কেন এক্স বসাইছি, কারণ আমার বাহিরে এক্স আছে, বাহিরে এক্স আছে, হ্যাঁ, এক্স আছে। তো এই ভিতরে আবার টি আছে, সেই দুটোকে সমান করার জন্য বেসিক্যালি টি এর জায়গাতে এক্স বসাই দিছে। এটা কি বাহিরের এক্স এর ডিপেন্ড করে? আমার না, এটা আসলে এই এক্স এর মনে উপর হয় ডিপেন্ড এটা করে। তো ওই যে হ্যাঁ, এই ভিতরে এই এক্স এর উপর ডিপেন্ড করে, বুঝছো? হ্যাঁ, ওইটাই আবার আরেকটা জিনিস খেয়াল করতেছে, বাইরেও এক্স আছে, এই জন্য আর কি ধরো দুইটাই মিলে গেছে। হ্যাঁ, সেটা যদি হ্যাঁ, এক্স না থাকতো হয়তো তখন আমরা অন্য কিছু চিন্তা অনেক করতাম। ক্ষেত্রে কোনো ডাউট থাকে না আর কি। হ্যাঁ, সেটাই সেটাই। ওকে, বাট বেসিক্যালি এই এই এক্স এর জন্য আর কি আমার এই মানটা চেঞ্জ করতে হয়। ঠিক আছে, ওকে। সো sin x বাই x, এখন যদি তুমি মান বসাও যে এই লিমিটের মানটা এখানে বসা দাও, x এর জায়গাতে তুমি যদি তুমি 0 বসাও, x এর জায়গাতে 0 বসালে sin 0 এর মান হচ্ছে 1। ঠিক আছে, তো 1 হ্যাঁ, 1 1 1 করলে আবার 0 আসে, zero। আর নিচে তুমি x এর জায়গাতে 0 বসালে কি আসে, টোটালটা 0 আসে। সো তোমার 0/0 ফরম্যাট আসতেছে। তো 0/0 ফরম্যাট আসলে আমাদেরকে লাপিটালস রুল ইউজ করতে হবে। ঠিক আছে, আর লাপিটালস রুল হচ্ছে ফাইন্ড ডেরিভেটিভ অন বোথ আপসাইড এন্ড ডাউনসাইড, মানে উপরে এবং নিচে তোমাকে দুইটা, উপরে একবার ডেরিভেটিভ করতে হবে এবং নিচে একবার ডেরিভেটিভ করতে হবে। মানে উপরে যেটা আছে নমিনেটর, এটার একবার ডেরিভেটিভ বের করতে হবে, আর নিচে যেটা আছে ডিনোমিনেটর, এটারও একবার ডেরিভেটিভ বের করতে হবে। ঠিক আছে, সো যদি আমরা একটু ইয়া করি, এটার যদি যোগ করি, ধরো ফার্স্টে আমরা এটাকে যোগ করি। হ্যাঁ, যোগ করে একটু সিম্পলিফাই করি আর কি। তো যোগ করলে হচ্ছে তোমার আমি কি এটা করে দেখাবো?
এই লাইন আর এই হুম। লাইন জাস্ট তোমার যোগ করা হয়েছে, এইটুকু যোগ করে তারপরে 3x স্কয়ারের সাথে জাস্ট ইয়া করা হয়েছে। তো আমি তোমাকে যোগ করে দেখাই, উপরের লাইনে যাবো। আমি এটা যোগ করে দেখাই। তাহলে তোমার এখানে লসাগু হচ্ছে x, তো কাটাকাটি করলে x আর x কাটি গেলে 1, তাহলে sin x থাকতেছে। আর এই নিচে আছে কি 1, 1 দিয়ে যদি x এর কাটাকাটি করো তাহলে হচ্ছে তোমার x আসে, আর x এর সাথে এটাই 1 যোগ করলে সমস্যা মাইনাস নেই। x। এটা বুঝছি। তো এই x টাকে হ্যাঁ, যখন তুমি বুঝছি বুঝছি। নিচে নিয়ে আসবে তখন এই 3x স্কয়ারের সাথে গুণ হয়ে যাবে, ঠিক আছে? তো গুণ হয়ে গেলে 3x কিউব হচ্ছে আলটিমেটলি 3x কিউব। আচ্ছা, এখন তুমি যদি এখন লিমিট অ্যাপ্লাই করলে 0 আসতেছে না, তো তোমাকে উপরে একবার ডেরিভেটিভ বের করতে হবে। তাহলে sin x minus x এটার ডেরিভেটিভ হচ্ছে cos x minus 1, আর 3x কিউবের ডেরিভেটিভ হচ্ছে 9x স্কয়ার, ঠিক আছে? সো এটা cos না, x এটা বুঝলাম। sin x এর ডেরিভেটিভ cos x ঠিক আছে, কিন্তু x এর x এর ও ডেরিভেটিভ 1 হ্যাঁ 1, হ্যাঁ, এই ওকে, হ্যাঁ, সম্পূর্ণটা বুঝছি ডেরিভেটিভ বের বুঝছি। করতে হবে আর কি। আচ্ছা, আচ্ছা, তো এখন যদি আমরা ইয়া করি, আবার যদি এই লিমিট বসাই তাহলে আবার 0/0 ফরম্যাট আসতেছে। cos 0 এর মান কত? cos 0 এর মান হচ্ছে যে cos 0 এর মান 1 মনে হয়, ঠিক আছে? 1 cos 0 এর মান হচ্ছে 1, হ্যাঁ, আর হ্যাঁ 1 ওটাও minus 1, মেবি 1 minus 1 মানে 0, আবার নিচেও যদি 0 লিমিট বসাই দিই তাহলে আর নিচেও 0 আসতেছে, ঠিক আছে? সো 0 আসলে পরে আমার 0/0 ফরম্যাট, তার মানে আবার আমাকে লাপিতাসুল ইউজ করতে হবে। সো cos x minus 1 এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x, আর 9x স্কয়ার ডেরিভেটিভ হচ্ছে 18x, ঠিক আছে? এটা তুমি একটু ডিফারেন্সিয়েট করলেই বুঝতে পারবা। হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, পারবো। এবার আমরা যদি একটা কাজ করি যে তোমার এই কনস্ট্যান্টটাকে বাইরে বের করে নিয়ে আসি, সো -1/18 হবে, আর sin x by x এটা কিন্তু sin x by x কিন্তু 1, ঠিক আছে? লিমিট x টেন্ডস টু 0 sin x by x এটা হচ্ছে 1, এটা আমাদের ফর্মুলা আছে। আচ্ছা, বা তুমি এখানে ইয়া বসাই দিতে পারো sin 0, মান বসাও, দেখি কি হয়। না মান বসালে 0/0 আসতেছে না। এটা আসলে তোমার অন, হ্যাঁ এটা অন, এই জন্য হয়তো এটা আবার ব্যাখ্যা দেখা লাগবে, ঠিক আছে? বাট এটার একটা ফর্মুলা লিমিট ব্যাপার x না, টেন্ডস টু সমস্যা 0 নেই। sin x by x ইকুয়াল টু 1। আচ্ছা, একবার করে দেখি কি অবস্থা হয়। লিমিট x টেন্ডস টু 0 sin x by x। ওহো, এই যে অন দেখছো ভাই? ও মানে এখানে কাহিনী হচ্ছে কি, তোমাকে হ্যাঁ আবার লাপিতাসুল ইউজ করতে হবে। লাপিতাসুল ইউজ করলে sin x এর ডেরিভেটিভ আবার cos x আসবে, সো cos 0 আসবে, হ্যাঁ cos x আসবে। দেন তুমি যদি মান বসাও যে cos 0 এর মান হচ্ছে 1, হ্যাঁ তো 1/1 মানে 1। দ্যাট মিন্স আমাদেরকে এখানে আবার লাপিতাসুল ইউজ করে, মানে ফর্মুলাটা জানা থাকলে লাপিতাসুল আর বেশি তো যাওয়া লাগে না, ঠিক আছে? মানে এখানে বেসিক্যালি আবার লাপিতাসুল ইউজ করে তোমার অন আনতে হবে, হ্যাঁ বাট ওটা স্কিপ করা যেতে পারে কারণ আমরা অলরেডি ফর্মুলা জানি। বুঝতে পারছো ভাই? হ্যাঁ হ্যাঁ, ওকে, নেক্সটে যাই। হ্যাঁ পার্ট 2। এখন আমরা ইয়া করবো, এখন আমরা ফর্মুলা, একটা ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, এটা আমরা এখন শিখবো, যে ইন্টিগ্রেশন অফ a টু b f of x dx, এটা হবে f of b মাইনাস f of a। বুঝতে পারছো? এখানে বড় বলতে বলা হয় এন্টি ডেরিভেটিভ। সো আমি ফার্স্টে এই ফাংশনে b এর মান বসাবো, দেন তার অ্যান্টি ডেরিভেটিভ বের করব, ওইখান থেকে আমি বিয়োগ করব, ফাংশনে আমি a এর মান বসাবো, বসায় তার অ্যান্টি ডেরিভেটিভ বের করব, ঠিক আছে? সো f of b এর অ্যান্টি ডেরিভেটিভের রেজাল্ট থেকে আমি বিয়োগ করব f of a এর
এফ অফ এ এর অ্যান্টি ডেরিভেটিভের রেজাল্ট, মানে বড় হাতের এফ অফ বি মাইনাস বড় হাতের এফ অফ এ। বুঝতে পারছো? হুম, এটা মানে কি? এটা মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ অফ এক্স ডিএক্স। বুঝতে পারছো? এটা সূত্র কি এমন ছিল? এবং এখানে এফ অফ এক্স এর জায়গাতে কি বসবে? বি বসবে। এখানে এফ অফ এক্স এর জায়গাতে বি বসবে। হ্যাঁ, এটা এটা হচ্ছে বেসিক্যালি সূত্র যে ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ। ঠিক আছে? হ্যাঁ বুঝছি। ওকে। সো তোমাকে এখানে কি দিয়েছে? ইন্টিগ্রেশন অফ এ টু বি এক্স ডিএক্স। আমরা কি করতে পারি যে ফার্স্টে ফার্স্টে ধরো এটা আমি নিয়ে কাজ করি। হ্যাঁ, সো ফার্স্টে আমার এটার অ্যান্টি ডেরিভেটিভ বের করতে হবে। বুঝতে পারছো? তো এটার যদি অ্যান্টি ডেরিভেটিভ, আগে কিন্তু আমরা এই সেম জিনিসটা গ্রাফ আকারে করছিলাম, গ্রাফ করে সলভ করছিলাম, তো এবার আমরা গ্রাফ না করে করব। তো এটা যদি তুমি সূত্রে অ্যাপ্লাই করো, তো ফার্স্টে তোমাকে এফ অফ বি বের করতে হবে। সো এফ অফ বি বলতে কি বোঝায়? তুমি এক্স এর জায়গা থেকে বি বসাবা। ঠিক আছে? সো বি এর অ্যান্টি ডেরিভেটিভ মানে ইন্টিগ্রেশন অফ এ টু বি তারপরে বি ডিএক্স, তাই না? এরকম না ভাই? তার মানে বি এর অ্যান্টি ডেরিভেটিভ। সো বি এর অ্যান্টি ডেরিভেটিভ হবে এই যে এই সূত্র অনুযায়ী তোমার এক্সপোনেন্ট সূত্র ইউজ করো। ঠিক আছে? যদি কোনো কিছু পাওয়ার থাকে তাহলে আমরা কি করি? পাওয়ারটাকে এক বাড়ায় দেই এবং সেই সেই পাওয়ার দিয়ে ভাগ করি। ঠিক আছে? তার মানে বি এর পাওয়ার তো কিছু না মানে এক আছে। সো বি এর পাওয়ার 1 + 1 মানে হচ্ছে 2। আবার আমরা তাকে 2 দিয়ে ভাগ করি। ঠিক আছে? মানে বি স্কয়ার বাই 2, এই সেই বি স্কয়ার বাই 2। ঠিক আছে? আর পরে আবার তুমি এই লোয়ার লিমিট বসাও, এখানে এক্স এর জায়গাতে তুমি আবার লোয়ার লিমিট বসাও। সো এটা হবে না এ স্কয়ার বাই 2। ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের সূত্রের মাইনাস। বুঝতে পারছো ভাই? বুঝছি। ওকে। তারপরে কি? ও এখানে আমি শর্টকাটে দেখাইছি কি করতে হবে, যে ফার্স্টে বি তোমার এখানে সাবস্টিটিউট করতে হবে, করলে এটা আসবে। আবার তোমাকে এখানে এ সাবস্টিটিউট করতে হবে, করলে এটা আসবে। ঠিক আছে? সো এটার মানেই হচ্ছে বেসিক্যালি এফ অফ বড়তের এফ অফ এক্স। ঠিক আছে? মানে হচ্ছে এটাকে অ্যান্টি ডেরিভেটিভ করা আর কি। বুঝছো? এই আরেকটা জিনিস, আরেকটা আছে এখানে উদাহরণ, ইন্টিগ্রেশন অফ -2 এক্স স্কোয়ার ডিএক্স। সো আমরা কি জানি? এফ অফ বি মাইনাস এফ অফ এ, তাই না? সো আমি এখানে হ্যাঁ, এক্স এর জায়গাতে আমি 2 বসাবো। সো যদি আমি 2 বসাই যদি তার ইন্টিগ্রেশন করি তাহলে 2 স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে কি হবে? সো তুমি 2 এর পাওয়ার 1 বাড়ায় দাও, তার মানে 2 এর পাওয়ার 3 হয়ে যাবে। আর সে তুমি পাওয়ার দিয়ে ভাগ করো, তাহলে 2 কিউব বাই 3। হ্যাঁ, সো আলটিমেটলি এই যে 1/3 2 কিউব, এটাই তো আমার আসতেছে। আর এফ অফ 0 করলে পরে 0 আসবে। আরেকবার একটু বলো তো, আরেকবার একটু বলো। আগের মতোই। হ্যাঁ, যে কি আছে ইন্টিগ্রেশন অফ 0 টু 2 এক্স স্কোয়ার ডিএক্স। তো তোমাকে এফ অফ বি বের করতে হবে। সো এফ অফ বি বের করা মানে কি? তোমার এই যে এক্স এর জায়গাতে 2 বসাইতে হবে, এক্স এর জায়গাতে 2 বসাইলে 2 হ্যাঁ, স্কোয়ার হচ্ছে। আর তারপরে কি? ওভার স্কোয়ার রয়েছে পরে। 2 স্কোয়ারের অ্যান্টি ডেরিভেটিভ বের করতে হবে। সো 2 স্কোয়ারের অ্যান্টি ডেরিভেটিভ বের করতে হবে। হ্যাঁ, সো এটা অ্যান্টি ডেরিভেটিভ হচ্ছে তোমার ফার্স্টে আমি 2 এর পাওয়ার বাড়াই দিব, তাহলে 1 বাড়াই দিলে 3 হয়ে যাবে। পরে আমি সেই পাওয়ার দিয়ে ভাগ করব। ঠিক আছে? তার মানে 2 কিউব বাই 3। সো এটাকে আমরা লিখতে পারি 1/3 ইনটু 2 কিউব। ঠিক আছে? হ্যাঁ বুঝছি সো বুঝছি। 1/3 ইনটু 2 কিউব। আচ্ছা, আর সেখান থেকে বিয়োগ করবো এফ অফ এ। তো এখানে যদি তুমি এক্স এর জায়গাতে 0 বসাও, তার মানে 0 কিউব। তো 0 কিউবের সাথে তুমি ওটাকে আবার 3 দিয়ে ভাগ করলে 0ই আসবে। ঠিক আছে? তো আলটিমেটলি आंसर হচ্ছে 8/3। ওকে ভাই? বুঝছি। আবার তোমার এটা একটু মানে করে প্রমাণ করে দেখাইছি যে আমরা যদি আবার এটাকে ডেরিভেটিভ বের করি তাহলে আবার ব্যাকে আসে কিনা। সো এই যে রেজাল্টটা আমরা পাইছি,
এটাকে আবার এখানে অ্যান্টি ডেরিভেটিভ করে দেখতেছি, আবার সেই এক্স স্কোয়ার আসছে, মানে আমাদের মেইন ফাংশন আসছে, মেইন ফাংশন, ঠিক আছে। সো আমাদের ঠিক আছে, আমাদের করা ঠিক আছে আর কি। ইন্টিগ্রেশন অফ -2 to 0 2x + 5 dx। সো এটাকে আবার আরেকভাবেও লেখা যায়, হ্যাঁ। সেটা হচ্ছে যে তুমি এই ফর্মুলা লিখতে পারো, যেভাবে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে তারপর নিচে তুমি লোয়ার লিমিট আর উপরে আপার লিমিট লিখলে, হ্যাঁ। লেখার পরে দেন আগে তুমি বি বসাবা বা আপার লিমিটের মান বসাবা। সো 0² প্লাস 5 × 0, তার মানে 0, ঠিক আছে। আবার তুমি লোয়ার লিমিট বসাবা, তাহলে -2² মানে 4, আর -5 × 2 মানে -10, 4 - 10, তো 4 - 10 আর বাহিরে একটা মাইনাস আছে, তো এই মাইনাস দিয়ে ভিতরে গুণ করে দিলে 0 - 4 + 10, ওটা বুঝছি। হ্যাঁ, আলটিমেটলি +6। সেভাবে আমরা মূলত অ্যান্সারগুলো বের করব। আচ্ছা, পাশের এই পার্টটা আবার কেমন সিস্টেমে ও আচ্ছা, এখানে এখানে হ্যাঁ, মানে আদার ওয়ে? না ওইটা না, আমি এখানে ব্যাখ্যা করছি মানে কি কাহিনী হয়েছে, বুঝছো। যে আমরা ফার্স্টে করলাম যে এটার অ্যান্টি ডেরিভেটিভ, ও দেখছো তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু যেটা আছে এটা কিন্তু একই না, খেয়াল করছো। হুম হুম তো আমরা করছি কি, আমরা জানি যে সূত্র অনুযায়ী আমাকে ফার্স্টে এটার অ্যান্টি ডেরিভেটিভ বের করতে হবে, বা আগে মান বসাই তারপরে অ্যান্টি ডেরিভেটিভ বের করতে হবে, ঠিক আছে। তো আমি আগে করছি কি যে অ্যান্টি ডেরিভেটিভ বের করে নিছি, বের করে নিয়ে এই যে আমরা সিটা আমরা বাদ দেবো, সিটা আমরা ধরা দরকার না, হ্যাঁ। যেটা আমরা পাইছি এইটার মধ্যে আবার বি আর এ সাবস্টিটিউট করে দিব, ঠিক আছে। আমি অ্যান্টি ডেরিভেটিভ বের করে দেন আমরা ওই ফাংশনে ভ্যালু বসাবো। সো বসাই তো এফ অফ বি মাইনাস এফ অফ এ করবো, ঠিক আছে। এফ অফ বি, সরি আমরা ভ্যালু বসাই জাস্ট মাইনাস করবো, হয়ে যাবে। মানে এটা আদার ওয়ে আর কি, তুমি ঠিক বলছো যে আগে আমরা যেভাবে করছি তাতে কিন্তু এরকম থার্ড ব্র্যাকেট ইউজ করি নাই, হ্যাঁ। আগে আমরা করছি কি ডাইরেক্ট এফ অফ বি বের করছি আর মাইনাস এফ অফ এ করছি, বুঝছো। সো আলাদা আলাদা ভাবে আমাদেরকে প্রত্যেকবার মান বসায় তাদের অ্যান্টি ডেরিভেটিভ বের করা লাগছে। বাট এবার আমরা ফার্স্টেই অ্যান্টি ডেরিভেটিভ বের করে নিচ্ছি, ঠিক আছে। বের করে নিয়ে তারপরে সেখানে এফ অফ বি আর এফ অফ এ বসাচ্ছি, মানে সেখানে হচ্ছে আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাচ্ছে। তো বেসিক্যালি বেশিরভাগ সময় দেখবো যে তুমি এভাবেই করা হয়, তো ফার্স্টে অ্যান্টি ডেরিভেটিভ বের করে নেওয়া হয়, তারপরে জাস্ট তুমি আপার লিমিট আর লোয়ার লিমিট বসে দেওয়া, শেষ, ঠিক আছে। তো তুমি যে কোনো উপায় ফলো করতে পারো, হয় তুমি এই সিস্টেম ফলো করবা, না হয় তুমি এই যে এফ অফ বি মাইনাস এফ অফ এ বের করবো, ঠিক আছে। একই কথা ভাই, বুঝছো। তো বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। ওকে। মানে এখানে আগে তোমার ভ্যালু বসায় দিছে 2 এর মান, তারপরে ইন্টিগ্রেশন করছে, না সরি আগে ইন্টিগ্রেশন করছে তারপরে ভ্যালু বসাইছে। ওকে, হ্যাঁ আগে ইন্টিগ্রেশন করছে তারপরে ভ্যালু বসাইছে আলাদা আলাদা হবে, আর নিচে একসাথে ইন্টিগ্রেশন করে ফেলাইছে, করে দেন মান বসাই দিছে। আচ্ছা, ব্যাপার না। 4 নাম্বার, ইন্টিগ্রেশন অফ -3 এগুলো to কেমন 4, হোমওয়ার্ক? না হোমওয়ার্ক কি, যে হোমওয়ার্ক এটা ইন্টিগ্রেশন অফ কিন্তু -3, এটাই তো বলতেছি যে এটা কি হোমওয়ার্কের মধ্যে? এটা হোমওয়ার্ক মধ্যে, এগুলো সব ক্লাসে যা করেছে তাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ইন্টিগ্রেশন অফ -3 to 4 5 ও, minus x হ্যাঁ by হ্যাঁ 2 হ্যাঁ dx। আমারও মনে আছে। সো এখানে আমরা কি করতে পারি, আহ, তো আগেই মানে আমরা সেকেন্ড যেভাবে করছি লাস্টে, যে আগেই ওটার অ্যান্টি ডেরিভেটিভ বের করে নিছি, আগে এই ফাংশনের অ্যান্টি ডেরিভেটিভ বের করে নিছি, তো আমরা পাইলাম 5x minus 1/4 x²। সো তারপরে দেন তোমার আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই দিছে। তো আপার লিমিট বসাইলে এই যে 4 বসাইছে আপার লিমিট, আর সেটাকে সেখান থেকে মাইনাস করছে কত, এই যে লোয়ার লিমিট, হ্যাঁ -3, বুঝতে পারছো।
তো আমি মনে করি এটাই মনে হয় সহজ, আগে আমি অ্যান্টি ডেরিভেটিভ বের করে দেন মান বসাই, তাহলে আমার আর দুইবার মানে কষ্ট করে বের করা লাগবে না, ঠিক আছে। তো আলটিমেটলি হচ্ছে তোমার অ্যান্সার 133/4। হ্যাঁ, ওকে। এবার কি আছে 5 নম্বর, এটা বুঝতে পারছো ভাই? 4 নম্বর, হুম। ওকে। ইন্টিগ্রেশন অফ 0 to 1 x স্কয়ার প্লাস রুট ওভার x dx। সো আবার তাই করি, আমরা ফার্স্টে এটা অ্যান্টি ডেরিভেটিভ বের করি। সো যদি আমরা এটাকে একটু ক্যালকুলেশন করতে চাই, তাহলে 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 ও এটা তুমি সাম রুল ইউজ করতে পারো। হ্যাঁ, ফার্স্টে ফার্স্টে এটার ইন্টিগ্রেশন করো, দেন এটার ইন্টিগ্রেশন করো। হ্যাঁ, তো এক্স স্কয়ার ইন্টিগ্রেশন করলে x³/3, আর ওইটার মানে আমরা কি জানি, ওটা হচ্ছে পাওয়ার, তাই না? সো রুট ওভার বলতে বোঝায় তার পাওয়ার হচ্ছে হাফ। তো হাফের সাথে যদি তুমি এক যোগ করো, তাহলে আসে কত? 3/2, ঠিক আছে। সো আলটিমেটলি আবার 3/2 পাওয়ারে যাবে, আর যদি তুমি 3/2 দিয়ে x কে ভাগ করো, তাহলে ভাগ করলে কি, ভাগ করলে জিনিসটা উল্টে যায়, তাই না? সো ভাগ করলে তুমি গুণ দিয়ে উল্টা লিখতে পারো, ঠিক আছে। সো 2/3 লিখতে পারো সহজে। ভাই বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছো। ওকে। তারপর কি আছে? ও এখন জাস্ট আমি আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই দিব। হ্যাঁ, সো আপার লিমিট হচ্ছে আগে বসাইতে হবে 1, তারপরে লোয়ার লিমিট এই যে 0 বসাই দিতে হবে। সো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে পরে 1 আসতেছে ফাইনাল রেজাল্ট। বুঝতে পারছো ভাই? বুঝছি। সো এখানে কি আছে? x প্লাস 1 হোল স্কয়ার, সো a প্লাস b হোল স্কয়ার, এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সো এবার তুমি প্রত্যেকটা, এবার তুমি এটাকে এটা তুমি অ্যান্টি ডেরিভেটিভ বের করো। সো x স্কয়ার করলে x স্কয়ারের অ্যান্টি ডেরিভেটিভ হচ্ছে x³/3, 2x এর অ্যান্টি ডেরিভেটিভ হচ্ছে গিয়া তোমার ফার্স্টে তো কনস্ট্যান্ট এখানে আছে, আর x এর অ্যান্টি ডেরিভেটিভ হচ্ছে x²/2। হ্যাঁ, সো আলটিমেটলি 2 কেটে যায়, তাহলে অনলি x স্কয়ার থাকে, আর অনের অ্যান্টি ডেরিভেটিভ হচ্ছে কি x। সো এখন তুমি মান বসাও, আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই দাও। সো আপার লিমিট বসাইলে -1 এখানে বসবে। সো -1 এর কিউব করলে পরে এখানে একটা মাইনাস সাইন আসবে, আর এখানে 2 কাটে যাচ্ছে, x স্কয়ারের আপার লিমিট যদি বসাই তাহলে 1 স্কয়ার করলে 1 আসবে, আর এখানে x এর মান -1 আসবে, ঠিক আছে। সো আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিলে -8/3 আসতেছে আলটিমেটলি। আচ্ছা, এখন আমরা সাবস্টিটিউশন রুল দেখবো, এটা একটু কঠিন আর কি। হ্যাঁ, সো সেরকম কঠিনও না, একটু ট্রিকি আর কি। আচ্ছা, সো সাবস্টিটিউশন রুল, হ্যাঁ, এটা কিরকম যে একটা জিনিস খেয়াল করো, এখানে x² প্লাস 1 হোল স্কয়ার আছে, তার মানে একটু জটিল ফাংশন। এটাকে আমি সরাসরি ইন্টিগ্রেশন করতে পারবো না, আমরা আগে যেরকম করছি সরাসরি, যে x² প্লাস রুট ওভার x ছিল, তো এটাকে আমরা করে ফেলছি, যে এখানে উপরে তো কোনো আলাদা কোনো ফাংশন ছিল না, ঠিক আছে, ভিতরে অনলি যা ছিল আমরা সেটাকে ইন্টিগ্রেশন করতে পারছি। বাট এবার কিন্তু সেরকম না, এবার হচ্ছে বাহিরে একটা ফাংশন আছে এবং ভিতরে আরেকটা ফাংশন আছে, তার মানে এবার দুইটা ফাংশন আছে, বুঝতে পারছো? আমাকে যে কোনো একটা ফাংশনকে সাবস্টিটিউট করতে হবে, মানে ইউ ধরে নিতে হবে, ঠিক আছে। তো কি করা যেতে পারে? x² plus 1 dx square সো এখানে বেসিক্যালি আমাদের xc ছিল। হ্যাঁ, আমার লিখতে ভুল হয়েছে, এখানে x ছিল, তাহলে আমরা x প্লাস 1 কে আমরা ইউ ধরে নিতে পারি। তাহলে হচ্ছে আমাদের ইউ ধরে নেওয়ার পরে দেন দুই পাশে ডেরিভেটিভ ডিফারেন্সিয়েট করতে হবে। সো du এটার মানে হচ্ছে সরি, এটাকে আমরা ধরো dx ধরতে ডি, এখানে যে ফাংশনটা থাকবে
এই dx প্লাস 1 এটার মান হচ্ছে x প্লাস 1 ডেরিভেটিভ dx। ঠিক আছে, এই এই ফর্মুলাটা আমি অনেকবার পড়াইছি যে dy ইজ ইকুয়াল টু y ডেরিভেটিভ dx। বুঝতে পারছো? সো আমরা এই যে dx প্লাস 1 এটাকে আমরা লিখতে পারি x প্লাস 1 ডেরিভেটিভ dx। ওকে, এখন দেখো, এখন যেহেতু আমরা এখানে সাবস্টিটিউশন রুল অ্যাপ্লাই করছি, মানে আমরা যেহেতু এখানে u ইজ ইকুয়াল টু x প্লাস 1 ধরছি, তো আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিটও চেঞ্জ করতে হবে। যখনই তুমি সাবস্টিটিউশন রুল অ্যাপ্লাই করবা তখনই তোমাকে এই আপার লিমিট এবং লোয়ার লিমিট চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো ফার্স্ট আমি ইউকে এক্স প্লাস 1 কে আমি ইউ ধরলাম, ভিতরে যে এক্স প্লাস 1 আছে সেটাকে ইউ ধরলাম, তো উভয়কে আমি ডেরিভেটিভ ডিফারেন্সিয়েট করলাম, করলে পরে dx আসছে, মানে এইটার ডেরিভেটিভ ইনটু dx, ব্যাপারটা এরকম। হ্যাঁ, তো x প্লাস 1 এর ডেরিভেটিভ করলে 1 আসে, x প্লাস 1 এর ডেরিভেটিভ করলে 1 আসে। তো এখানে আমি 1 লিখলাম এবং তার সাথে আমি dx লিখলাম। হ্যাঁ, বুঝতে পারছো? তো এইটুকু বুঝতে অসুবিধা আছে প্রথম লাইন? না 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 না, বুঝছি এটা। ওকে, তো এখন যেহেতু আমি ইউ ধরছি, এবার আমার এইটুকুর মান আবার এখানে বসে দিলাম যে x প্লাস 1 এর মান আছে ইউ, সো এই লিখলাম সে ইউ। ঠিক আছে, এবং তার উপরে a স্কয়ার আছে, তো এই লিখলাম আমি সে স্কয়ার। বুঝতে পারছো? আর এই dx এর জায়গাতে আমরা কি লিখতে পারি, du, কারণ আমরা বের করছি যে du ইজ ইকুয়াল টু dx, তাই না? তো আমরা dx এর জায়গাতে আমরা কি লিখবো, du। বুঝছো? এখন এখানে যদি তোমার এখানে যদি অন না এসে এখানে যদি তোমার 2 আসতো, এখানে যদি 2 আসতো, হ্যাঁ, তারপর এখানে তোমার আছে 2x প্লাস 1, তাহলে কিন্তু 2 আসতো। সো যদি তোমার এখানে 2x থাকতো আর এখানে যদি 2 আসতো, তাহলে তোমার এই 2টাকে বাম পাশে নিয়ে আসা লাগতো, এই ডিউর সাথে নিয়ে আসা লাগতো, মানে হাফ হয়ে যেত, হাফ ডিউ হয়ে যেত। ঠিক আছে, সো হাফ ডিউ হওয়ার পরে তার মানে dx এর মান আসতো হাফ ডিউ, তখন তোমাকে এখানে ডিউ জায়গাতে লেখা লাগতো হাফ ডিউ। ঠিক আছে, আর পরে ওই হাফটাকে বের করে নিয়ে আসা, মানে ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে আসা লাগতো। ঠিক আছে, সো এগুলো একটু খেয়াল রাখবে যে তোমার এখানে বেসিক্যালি dx টার পরিবর্তে আমরা ডিউ লিখতেছি, কারণ এখানে dx ইকুয়াল টু ডিউ বের হইছে আমার। তো এই লিখলাম সে dx এর পরিবর্তে এই লিখলাম সে ডিউ। ঠিক আছে, এখন যদি আমরা এটার ইন্টিগ্রেশন করি তো ইউ স্কয়ারের ইন্টিগ্রেশন হবে অন ইউ কিউব বাই 3। বুঝছো, ইউ কিউব বাই 3। আর এখন আমাকে আবার লিমিট চেঞ্জ করতে হবে। এই যে এখানে কি মাইনাস অন থেকে মাইনাস 1 ছিল না তোমার লিমিট, আপার লিমিট আর লোয়ার লিমিট। তো এটাকে চেঞ্জ করার জন্য তোমার এই যে ফাংশনটাকে তুমি ইউ ধরে নিছো, সেই ইউ এর জায়গাতে তুমি আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাবা। যেমন এই যে ইউ ইকুয়াল টু এক্স প্লাস 1 ধরছো না, সো ফার্স্টে তুমি ইউ এর জায়গাতে আপার লিমিট বসাও, তাহলে এক্স এর জায়গাতে যদি তুমি -1 বসাও, তাহলে -1 প্লাস 1 তো কাটাকাটি হয়ে 0, আপার লিমিট হবে 0। ঠিক আছে, এই সেই আপার লিমিট 0। আর এখানে যদি এক্স এর জায়গাতে তুমি 1 বসাও, তাহলে পরে 1 প্লাস 1 2 হবে। সো লোয়ার লিমিট হচ্ছে 2, সো 2 ইন্টিগ্রেশন অফ 2 টু 0। ঠিক আছে, এখন তুমি এখানে যদি লিমিটের ভ্যালু বসায় দাও, তাহলে ফার্স্টে আপার লিমিট বসাও, তাহলে 0 আসতেছে, মাইনাস, তারপর তুমি লোয়ার লিমিট বসাও। ঠিক আছে, সো লোয়ার লিমিট বসাইলে পরে 2 এর কিউব করলে 8 আসতেছে, সো আলটিমেটলি आंसर হচ্ছে -8/3। বুঝতে পারছো ভাই? বুঝছি, আর একবার একটু বুঝাও তো। এই যে কোথায় লিমিট চেঞ্জ করা নাকি এ টু জেড? হ্যাঁ, ওই সেকেন্ড লাইন থেকে। সেকেন্ড লাইন আছে, সেকেন্ড লাইনে বেসিক্যালি তোমার এই ইউ ধরার পরে dx এর মান আসছে du। আমরা করছি কি, ভিতরে যে ফাংশনটা এটা একটু জটিল ফাংশন। ঠিক আছে, এটাকে আমরা জটিল ফাংশন ঠিক না, যদি কখনো এরকম আসে, কখনো জটিল ফাংশন যদি আসে, এরা কিন্তু সিম্পল ফাংশনকেও ইউ সাবস্টিটিউশন রুল অ্যাপ্লাই করে দেখাইছে। বুঝছো, এটাকে কিন্তু আমরা চাইলে আগের মতো করেও করতে পারতাম, যে a প্লাস b হোল স্কয়ার শুড ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, এভাবে আমরা করতে পারতাম। বাট এখানে 2 নাম্বার ওয়ে দেখাচ্ছে যে যদি কখনো আমার এরকম একটা জটিল ফাংশন আসে, তখন আমরা সাবস্টিটিউশন রুল অ্যাপ্লাই করব। তো সাবস্টিটিউশন রুল হচ্ছে ফার্স্টে তোমাকে এই যে ইউ যেটাকে ধরে নিছো, ধরো তুমি x প্লাস 1 কে ইউ ধরে নিছো, তাহলে উভয় পক্ষে ডেরিভেটিভ করে তোমার dx এর মান বের করতে হবে। সো dx আসছে du। এখন তুমি এই যে dx এর জায়গাতে তুমি du বসা দিবা। ঠিক আছে, বসা দেওয়ার পরে দেন তোমাকে করতে হবে কি যে এই যে তোমার ইউটা এই যে x প্লাস 1 এর জায়গাতে ইউ লিখতে হবে। তো x প্লাস 1 এর জায়গাতে ইউ লিখলাম, আর এই যে স্কয়ার আছে, এই স্কয়ারটাকে আমি বাইরে লিখলাম। ঠিক আছে, সো ইউ স্কয়ার হচ্ছে,
এখন তুমি যেহেতু সাবস্টিটিউশন রুল অ্যাপ্লাই করছো, মানে তুমি যেহেতু ভিতরের x প্লাস 1 কে চেঞ্জ করে ফেলাইছো, এখন তোমার এই আপার লিমিট এবং লোয়ার লিমিটকেও চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করার নিয়ম হচ্ছে যে আমরা যেটাকে ইউ ধরছি, আমরা এই যে ইউ ইকুয়াল টু x প্লাস 1 ধরছি, তো আমরা এই যে আপার লিমিট কত আছে, -1 আছে না, সো x এর জায়গাতে তুমি -1 বসাবা। তো -1 প্লাস 1 তাহলে কত আসে, 0 আসে। তার মানে আপার লিমিট আছে 0 হবে, নতুন আপার লিমিট হবে 0, এটা হচ্ছে 0। আর নতুন লোয়ার লিমিট হবে, তুমি x এর জায়গাতে কত বসাবে এবার, তুমি বুঝে দিয়া, নতুন লোয়ার লিমিট হবে, তুমি x এর জায়গাতে তুমি 1 বসাবা, ঠিক আছে। 1 বসাইলে 1 প্লাস 1, সো 1 প্লাস 1 মানে 2, সো নতুন লোয়ার লিমিট হবে 2, ঠিক আছে। সো এইভাবে বেসিক্যালি তোমার লিমিটগুলোকে চেঞ্জ করতে হবে যখন তুমি সাবস্টিটিউশন রুল অ্যাপ্লাই করবা। সো লিমিট চেঞ্জ করার পরে দেন তুমি ডাইরেক্ট মান বসাই দাও। ও মান বসাই দেওয়ার আগে যে আমার কি করতে হবে, তারপরে ইন্টিগ্রেশন করতে গেলে আমাকে ভিতরের ফাংশনের মান বসানোর আগে ভিতরের ফাংশনের অ্যান্টি ডেরিভেটিভ বের করতে হয়। তো ইউ স্কয়ারের অ্যান্টি ডেরিভেটিভ হচ্ছে ইউ কিউব বাই 3, ঠিক আছে। পরে তুমি ইউ কিউবের এই যে পরে তুমি জাস্ট এই যে লিমিটগুলো বসায় দাও। সো 0 ফার্স্টে তুমি আপার লিমিট বসাও, তাহলে 0 আসতেছে। তারপরে লোয়ার লিমিট বসাইলে তোমার -8/3 আসতেছে। সো আলটিমেটলি आंसर হচ্ছে -8/3। বুঝতে পারছো ভাই? বুঝছি। ওকে। 2 নাম্বার কি আছে, এই যে এটা কিন্তু জটিল একটা ফাংশন, ঠিক আছে। এটাকে কিন্তু তুমি ইজিলি আগের মতো করে করতে পারবে না, এখানে তোমাকে সাবস্টিটিউশন রুল অ্যাপ্লাই করতেই হবে, ঠিক আছে। সো ইউ ইকুয়াল টু আমি ধরলাম x কিউব প্লাস 1, দেন আমি উভয় পক্ষে ডেরিভেটিভ বের করলাম। ডেরিভেটিভ বের করলে তোমার 3x স্কয়ার dx আসতেছে। সো এই ক্ষেত্রে দেখছো তোমার তোমার কিন্তু অনলি dx রাখা লাগবে। সরি, সবসময় যে অনলি dx রাখা লাগবে তা না, বরঞ্চ তোমার এখানে খেয়াল করো, তোমার এখানে প্রশ্নে 3x স্কয়ার dx আছে, তার মানে তুমি চাইলে 3x স্কয়ার dx সম্পূর্ণটার পরিবর্তে du লিখতে পারো, মানে সুবিধা মতো। হ্যাঁ, তোমার যখন অনলি dx লাগবে তুমি তখন অনলি dx ডান পাশে রাখবা, ঠিক আছে। বাট যদি ভাবে মিলে যায় যে এখানে 3x স্কয়ার আছে আর এখানেও তুমি 3x স্কয়ার পাইছো, ঠিক আছে, তখন তুমি চাইলে পরে ডিরেক্টলি এখানে এই যে 3x স্কয়ার dx এর জায়গাতে du বসাইতে পারো, ঠিক আছে। এখন যেহেতু আমরা আমাদের সাবস্টিটিউশন রুল অ্যাপ্লাই করতেছি, অতএব আমাদেরকে লিমিটও চেঞ্জ করতে হবে। তো মাইনাস আমাদের ফার্স্টে ধরো লোয়ার লিমিটে তুমি চেঞ্জ করলা, তো এখানে এক্স এর জায়গাতে তোমার -1 বসানো লাগবে। তো -1 এর কিউব করলে -1, সো -1 প্লাস 1 কাটাকাটি করলে 0, ঠিক আছে। আর এই 0 না, -1 আর +1 কাটাকাটি করলে লোয়ার লিমিট হচ্ছে 0, ঠিক আছে, এই 0। এবার তুমি আপার লিমিট 1 বসাও, 1 বসালে 1 কিউব করলে 1 হয়, 1 প্লাস 1 করলে 2 হয়। তো লোয়ার লিমিট 0, আপার লিমিট 2, ঠিক আছে। এবার আমি এটা বসাই দিলাম, ইউ এর মান বসাই দিলাম, জাস্ট ইউটাকে আমি সাবস্টিটিউট করে দিলাম। এখানে কি আছে, x কিউব প্লাস 1, সো আমি চাইলে এখানে ইউ লিখতে পারি, এই যে লিখলাম ইউ, ঠিক আছে। আর 3x স্কয়ার, এই 3x স্কয়ার dx এইটার পরিবর্তে কি লিখতে পারি, ডিউ লিখতে পারি, ঠিক আছে। সো এখানে আমি ডিউ লিখে দিলাম, আর এই বাম পাশে আছে কি রুট ওভার ইউ, ঠিক আছে। এখন আমি করব কি, এখন হচ্ছে আমাকে এই যে ভিতরে যে ফাংশনটা এটার অ্যান্টি ডেরিভেটিভ বের করতে হবে, বের করে লিমিট বসাই দিতে হবে। সো রুট ওভার ইউ এর অ্যান্টি ডেরিভেটিভ হচ্ছে 2/3 ইউ টু দি পাওয়ার 3/2, আর এটার লিমিট বসাই দিলে মান আসবে হচ্ছে তোমার, যে ফার্স্টে তুমি আপার লিমিট বসাও, 2 বসাও, 2 বসাইলে আসতেছে 2/3, আর লোয়ার লিমিট যদি তুমি 0 সরি 2 বসাইলে আসতেছে তোমার এই পুরো জিনিসটা, হ্যাঁ এই পুরো জিনিসটা, আর লোয়ার লিমিট বসাইলে আসতেছে 0। সো আলটিমেটলি কাটাকাটি করলে 2/3 ইন্টু 2√8, ঠিক আছে, 2/3 ইন্টু 2√8, সো 2√2। ভাই বুঝতে পারছো? আরেকবার একটু বলো। ওকে, না, আরেকবার একটু বলো। বলতেছি। এটা একটা জটিল ফাংশন, এজন্য আমি ইউ সাবস্টিটিউশন রুল অ্যাপ্লাই করব। সো ধরলাম যে ভিতরের ফাংশনটা ইজ ইকুয়াল টু ইউ, ধরার পরে উভয় পক্ষে আমি ডিফারেন্সিয়েট করলাম, তাহলে 3x স্কয়ার dx আসতেছে। এখন তুমি এখানে খেয়াল করো, তোমার এখানেও 3x স্কয়ার dx আছে, সো সম্পূর্ণটার পরিবর্তে তুমি du লিখতে পারো, এবং ভিতরে আছে কি x কিউব প্লাস 1। সো যেহেতু আমি এখানে লিখলাম যে সম্পূর্ণটার পরিবর্তে আমি সো আগে আমি যে আচ্ছা আগে আমি লিমিটটা চেঞ্জ করি। হ্যাঁ,
যেহেতু আমি ইউ সাবস্টিটিউশন রুল অ্যাপ্লাই করতেছি, অতএব আমাকে লিমিট চেঞ্জ করতে হবে, লিমিটের ভ্যালুগুলো চেঞ্জ করতে হবে। তো এখানে আছে -1 লোয়ার লিমিট আর আপার লিমিট আছে 1। তো তুমি যদি এই যে ইউ যে এখানে ধরে নিছো, এখানে যদি তুমি -1 বসাও এক্স এর পরিবর্তে, তাহলে আসতেছে -1 এর কিউব করলে -1 প্লাস 1। সো -1 প্লাস 1 করলে কত? 0। তো আমাদের নতুন লোয়ার লিমিট হচ্ছে 0, এ হচ্ছে 0। হ্যাঁ, আর এখানে তুমি অন বসাও, অন বসাইলে অন কিউব মানে অন প্লাস 1 হচ্ছে 2। তো আমাদের নতুন আপার লিমিট হচ্ছে 2, ঠিক আছে। আর ভিতরে যেটা আছে এক্স কিউব প্লাস 1, এটার পরিবর্তে লিখতে পারো ইউ, ঠিক আছে। আর 3x স্কোয়ার ডিএক্স, এটার পরিবর্তে লিখতে পারো কি ডিইউ। তার মানে এসে ভিতরের ইউ আর এসে ডিইউ, ঠিক আছে। এখন তোমাকে এটা ক্যালকুলেট করতে হবে, ইন্টিগ্রেশন অফ রুট ওভার ইউ ডিইউ। এটা ক্যালকুলেশন করা অনেক সহজ, জাস্ট ভিতরের ফাংশনটা ডেরিভেটিভ বের করতে, অ্যান্টি ডেরিভেটিভ বের করতে হবে, করার পরে লিমিট বসাই দিতে হবে, ঠিক আছে। সো রুট ওভার ইউ এর অ্যান্টি ডেরিভেটিভ হচ্ছে 2/3 ইউ টু দি পাওয়ার 3/2। এটা আমরা একটু আগেও করছি, এটা আজকে আমরা করছি একটু আগে। হ্যাঁ, আর লিমিট হচ্ছে গিয়া 0 to 2। এখন তুমি আপার লিমিট বসাও, বসাইলে এইটা আসতেছে। এরপরে তুমি লোয়ার লিমিট বসাও, তো লোয়ার লিমিট বসাইলে 0 পাওয়ার তুমি যাই দাও না কেন 0ই আসবে। তো আলটিমেটলি লোয়ার লিমিট বসাইলে 0 আসতেছে। তো এটুকু ক্যালকুলেশন করলে 2/3 ইন্টু 2√2 আসতেছে। তাই বুঝতে পারছো? বুঝছি। পরেরটা ইন্টিগ্রেশন অফ 0 to π/2 cos 5x sin x dx। সো আমরা কি করতে পারি, এটাকে আমরা ইউ ধরতে পারি। হ্যাঁ, তো এই যে 5টা বাদ, 5টা ধরে আমাদের পাওয়ারে আছে, তো আমরা cos x কিউ ধরতেছি। cos x কিউ ধরলে u ইকুয়াল টু cos x। দেন আমরা করবো কি, উভয়পক্ষে ডেরিভেটিভ ডিফারেন্সিয়েট করব, করলে হচ্ছে মাইনাস sin x dx আসতেছে। বুঝতে পারছো? সো এখানে কিন্তু অলরেডি আমাদের sin x dx আছে, তো আমি করতে পারি কি, মাইনাস চিহ্নটাকে এপাশে সরাই দিতে পারি, ঠিক আছে। তাহলে পরে মাইনাস ডিউ ইজ ইকুয়াল টু sin x dx আসতেছে। তাহলে এই sin x dx এটার মান কত? মাইনাস ডিউ, ঠিক আছে ভাই? এটাকে বুঝতে পারছো? ওকে, এখন যেহেতু আমরা ইউ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করতেছি, অতএব আমাদেরকে লিমিট চেঞ্জ করতে হবে। সো আমি করলাম কি, যে এই আপার লিমিট লোয়ার লিমিট এগুলো আমাদের যে ইউ যেটাকে আমরা ইউ ধরছিলাম ওইখানে এক্স এর জায়গাতে বসাই। তাহলে এটা আসতেছে cos 0। cos 0 এর মান মেবি মানে কততে cos 0 হয়, ঠিক আছে। cos 90 তে 0 হয়, ঠিক আছে। 90, cos 90 এর মান হচ্ছে 0। সো 90 ডিগ্রি মানে হচ্ছে π/2, ঠিক আছে। কারণ এখানে পায়ের মান, ত্রিকোণমিতিতে পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি। 180/2 করলে কত? 90 আসে। 90। সো এই জন্য আমরা পাইলাম যে আমাদের এই লোয়ার লিমিট হবে π/2, আর আপার লিমিট কি হবে, তুমি যদি এখানে π/2 বসাও, যে x এর জায়গাতে π/2 বসাও, সো cos π/2 মানে cos 90। cos 90 এর মান কত? 0, ঠিক আছে। cos 90 এর মান 0। সো আমাদের নতুন লোয়ার লিমিট হচ্ছে 1 আর নতুন আপার লিমিট হচ্ছে 0, ঠিক আছে। এখন আচ্ছা, এখন আমরা করবো কি, আমাদের কিন্তু নিচে আমাদের এখানে উপরে 0 আছে, বুঝছো? সো আমরা ওই 0টাকে নিচে নিয়ে আসবো। সো নিচে আনতে গেলে আমার আপার লিমিট আর লোয়ার লিমিট চেঞ্জ করতে হবে। সো আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ করলে এখানে মাইনাস আসবে। সো এই মাইনাস ইন্ডিকেশন অফ 0 to 1, ঠিক আছে। আমরা আপার লিমিট আবার লোয়ার লিমিট চেঞ্জ করলাম, করার পরে এখন আমাদেরকে ইউ টু দি পাওয়ার 5 এর করতে হবে, ইউ টু দি পাওয়ার 5 এর অ্যান্টি ডেরিভেটিভ বের করতে হবে। সো ইউ টু দি পাওয়ার 5 এর অ্যান্টি ডেরিভেটিভ হচ্ছে ই টু দি পাওয়ার 6/6। পরে আমরা এই লিমিট আস্তে আস্তে বসাই দিব। সো আপার লিমিট বসাই দিলে 1/6 আসতেছে, আর লোয়ার লিমিট বসাই দিলে 0 আসতেছে। সো 1/6 মানে 0 মানে 1/6। ওকে ভাই? তো ওকে ওকে।
এটা এখানে কিন্তু এটা মাইনাস ডি ছিল, খেয়াল করছো? ওই যে আমরা এই যে মাইনাসটাকে এই পাশে নিয়ে আসছিলাম, মনে পড়ছে? সো এই মাইনাসটার জন্য আর আগে যে আমরা এই যে ইয়া করলাম, যে আমরা যে আগে তোমার আপার লিমিট আর লোয়ার লিমিট চেঞ্জ করলাম, তার জন্য আরেকটা মাইনাস আসছিল না? আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ করলে একটা মাইনাস আসছিল, আর এই মাইনাসটা যখন ওই ওই মাইনাসের সাথে গুণ হলো তখন আলটিমেটলি দুইটা প্লাস হয়ে গেল, ঠিক আছে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, ভাই বুঝতে পারছো? হুম। যে আমাদের এই মাইনাসটা যখন আমরা আগে নিয়ে আসছিলাম তখন এই যে মাইনাস ডি আসছিল না, হার্ড মাইনাস ডি আসছিল না? এইবার যখন আমি আপার লিমিট আর লোয়ার লিমিট চেঞ্জ করলাম তখন কিন্তু তোমার সেই সেই মাইনাস আরেকটা মাইনাস আসলো। তো এই মাইনাস এবং এই মাইনাস দুইটা মাইনাস গুণ হয়ে এখানে প্লাস আসলো, ঠিক আছে? বুঝতে পারছো? এই প্লাস মাইনাসে কিন্তু অনেকে ভুল করে, এটা এটা যেন একটু খেয়াল করো। আচ্ছা, আর পরীক্ষার সময় তো টেনশনে আরো ভুল হয়ে যায়, তখন এবিসিডিও মনে থাকে না, ঠিক আছে? আচ্ছা, এবার হোমওয়ার্ক 7, এবার হোমওয়ার্ক 7 ভাই। তো এই হোমওয়ার্ক গুলো আসলে অনেক কঠিন, ঠিক আছে? এই হোমওয়ার্ক গুলো আসলে অনেক 2 নাম্বার এবং 3 নাম্বারে সহজ, তারপর 1 নাম্বার হচ্ছে অনেক কঠিন, ঠিক আছে? 1 নাম্বারে তোমাকে আগে ইন্টিগ্রেশন বাই পার্টস রুল ইউজ করতে হবে, তারপরে আবার রুট ফাংশন, মানে অনেক অনেক স্টেপ, হ্যাঁ অনেকগুলো স্টেপ। ইন্টিগ্রেশন বাই পার্টস রুল, রুট ফাংশনের রুল, হ্যাঁ এই তিনটাই হোমওয়ার্ক। আর 2 নাম্বার হচ্ছে তোমাকে ইয়া করতে হবে যে মাথায় ঢুকতেছে না, কালকে সন্ধ্যায় করা যায় না এই হোমওয়ার্কটা। হ্যাঁ হোমওয়ার্কটা তো দেখো আজকে নাও করতে পারি, যেহেতু হোমওয়ার্কটা অনেক কঠিন। হ্যাঁ হোমওয়ার্কটা কঠিন, বাট এখন ধরো আমরা যদি যেহেতু এটা তালে চলে আসছে না, তো আশা করি এখন শেষ করে দেওয়া যেতে পারে যদি তুমি চাও, আর না চাইলে কালকে, ঠিক আছে? ওকে ঠিক আছে, তাহলে আমি একবার রেকর্ড করলে হবে কি যে আমার পরবর্তীতে কেউ যদি বলে তাহলে আমি সরাসরি আমার ভিডিও রেফার করে দিব, ঠিক আছে? তখন আমার কষ্ট কমে যাবে। আচ্ছা, স্টিল আমি এখনো 3টা চাইনিজ হোমওয়ার্ক করি নাই, আর চাইনিজ কালচারটা এখনো শুরু করি নাই, ঠিক আছে? আমি শুরু করি নাই চাইনিজ কালচার, তবে চাইনিজ হোমওয়ার্ক করছি, একটা করছি। আবার এখানে তোমার বায়ার মেসেজ দিয়ে বসে আছে, ওর একটা কাজ করতে হবে, সেটা এখনো চাইনিজ হোমওয়ার্ক, চাইনিজ কি ভাই? চাইনিজ হোমওয়ার্ক একটা জিনিস কি, পিডিএফটা একটু না দেখতে হোমওয়ার্ক করতে কষ্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, পিডিএফ গুলো আমার কাছে আছে, তোমার তো আমি দিয়ে দিছি। এই যে বায়ার দেখছো মেসেজ করে রাখছে, আমি এটা রিপ্লাই দিতে সময় পাচ্ছি না। ও তুমি তো কাজ করো ফাইবারে। ওই টুকটাক আর কি। এখন এখন ক্লাস শুরু হওয়ার পর থেকে আমি সময় দিতে পারতেছি না বলে আমাদের আসলে ইনকাম এভাবে আসতেছে না এখান দিয়ে। এই 2 মাসে কোনো, আগের মাসে অনলি মনে হয় কত, অনলি 2000 টাকা, মানে 2000 টাকা ইনকাম হয়েছিল আগের মাসে অনলি। আমরা তো দুইজন মানে ভাগ করে নেই, যে এই ভাই আর আমি ভাগ করে নেই, ঠিক আছে? যদি ইনার প্রোফাইলটা আমি খুলে দিছি, যাক এই টপিকে না যাই আমরা। ওকে, তো এখানে আমার বেসিক্যালি ইচ্ছা ছিল, বুঝলে, আমার এই লাইনে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি ক্লাস যদি একটু মানে একটু সময় পাইতাম, 3 মাস সময় পাইলেও আমি এই লাইনটায় অনেকটা ঢুকতাম, কিন্তু ভাই ফ্রিল্যান্সিং অনেক টাফ। তোমাকে আগে থেকে যদি কেউ কাজ না দেয়, সময় এত সংক্ষেপ। তুমি নিজে কখনো ফ্রিল্যান্সিং এ না মাঠে নেমে নিজে কখনো মানে মার্কেট প্লেস থেকে কাজ নামাইতে পারবা না, অনেক কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? ওই লাইনে যেতাম আমাকে। সো হোমওয়ার্ক 7 আমাদের সবচেয়ে জটিল এবং কঠিন হোমওয়ার্ক। তো আমরা শুরু করি। হাদি বিসমিল্লাহ। এখানে কি আছে? ইন্টিগ্রেশন অফ -1 to 1 2x স্কয়ার প্লাস x cos x বাই 1 প্লাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার dx। সো বেসিক্যালি তোমার এখানে তো ইউ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করতেই হবে, কারণ অনেক ভিতরে অনেক একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন ঢুকাই দেওয়া, পাশাপাশি উপরেও অনেক কিছু ভেজাল আছে। হ্যাঁ, সো আলটিমেটলি এই ফাংশন এইটা অনেক কঠিন। তো আমরা করবো কি, ফার্স্টে এটাকে সহজ করার জন্য উপরের থেকে ছোট করে ফেলবো। উপরের থেকে ছোট করে ফেলার জন্য এই যে প্লাস আছে না, এই প্লাস চিহ্ন থেকে আমরা ভেঙে ফেলবো, ঠিক আছে?
এই প্লাস চিহ্ন দিয়ে আমরা ভেঙে ফেলবো। তো আমরা ধর এই পুরোটাকে যদি আমরা হর কল্পনা করি, এই পুরোটাকে যদি আমরা ডিনোমিনেটর কল্পনা করি, তাহলে আমরা উপরের এই প্লাস চিহ্ন থেকে ভাঙতে পারবো। সো এই যে ভেঙে দিলাম, হ্যাঁ, আমরা ডিভাইড করলাম। তো ডিভাইড কর, হ্যাঁ তপু আমাদের ওই চলে গেছিল সমস্যা হচ্ছে না, ওই আমার নেট কানেকশন চলে গেছিল আর কি হঠাৎ করে। হ্যাঁ যাই হোক, ওকে রেকর্ডিং কি চলতেছে? হ্যাঁ চলতেছে। সো আমাদের এখানে ফার্স্টে আমরা ডিভাইড করে দিলাম। ডিভাইড করে দেওয়ার পরে এখন দেখতে হবে কতভাবে এটাকে শর্ট করা যায়, ঠিক আছে, কতভাবে এটাকে ছোট করে আনা যায়। তো ফার্স্টে আমি এই যে কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টকে বের করে নিয়ে আসলাম। বের করলে এক্স স্কোয়ার বাই 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার থাকলো, ঠিক আছে। আর এদিকে হচ্ছে, এদিকে যেটা আছে এরকম ধরো কি করলাম, স্কোয়ার আচ্ছা ভাই দেখো, তো এখানে আমি কেন মাইনাস নিয়ে আসলাম এটাই তো প্রশ্ন, তাই না? ছিল এখানে এক্স ভালো মতো ছিল, হঠাৎ করে আমি কেন মাইনাস নিয়ে আসলাম, ঠিক আছে। সো এই লাইন তো বুঝতে পারছো, এই লাইনে জাস্ট ভাঙাই দিছি এবং পরের লাইনে এসে টুটাকে বের করে নিয়ে আসছি, এটুকু তো বুঝতে পারছো। আচ্ছা এখন এই লাইনে এসে আমি আবার এখানে মাইনাস কেন নিচ্ছি? তো মাইনাস এর উদ্দেশ্য হচ্ছে আমাদের ওড ফাংশনের ফর্মুলা, হ্যাঁ, যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ অফ এক্স হয়, তাহলে আমরা ইন্টিগ্রেশন অফ মাইনাস এ টু এ এফ অফ এক্স ডিএক্স এটাকে আমরা 0 লিখতে পারি, ঠিক আছে। তো এখানে খেয়াল করো মাইনাস এ টু এ আছে, এখানে মাইনাস 1 টু 1 আছে, হ্যাঁ, তো মাইনাস 1 টু 1 তো আছে আগে থেকে। তো আমি এখানে করলাম কি, জোর করে আমি এখানে মাইনাস এক্স নিয়ে আসলাম আর এখানেও মাইনাস এক্স নিয়ে আসলাম, ঠিক আছে। আর ভিতরেও আমি এখানে এক্স এর জায়গাতে মাইনাস এক্স নিয়ে আসলাম, বুঝতে পারছো? কারণ মনে আছে আমরা চাইলে পরে এখানে বিভিন্ন ইয়া বসে আমি করলাম কি, যে আমি একটা সূত্র জানি, ওড ফাংশনের সূত্র, সেটা হচ্ছে এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, যদি মাইনাস এক্স হয় তাহলে ইন্টিগ্রেশন অফ মাইনাস এ টু এ এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 0। এটা তো 0। হ্যাঁ, এটা একটা ফর্মুলা। সো আমাকে যে কোনো ভাবে তোমার ভিতরে যদি আমি এফ অফ এক্স এর জায়গাতে আমি এফ অফ মাইনাস এক্স বসাই এবং সেটা ক্যালকুলেট করে দেখতে হবে যে কোনোভাবে মাইনাসটা বাম পাশে আনা যায় কিনা, ঠিক আছে। যেমন আমি এক্স এর জায়গাতে আমি মাইনাস এক্স বসালাম, মানে আমি এফ অফ মাইনাস এক্স বের করতেছি এখন, হ্যাঁ, এফ অফ মাইনাস এক্স বের করার পরে দেন আমি কি করলাম কি, যে দেখো কজ মাইনাস এক্স কিন্তু কজ এক্স, বুঝছো, কজ এবং সেক মাইনাস খেয়ে ফেলে, বুঝছো। সো কজ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কজ এক্স আর সেক অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু সেক এক্স, বাট সাইন অফ মাইনাস এক্স কিন্তু মাইনাস সাইন এক্স। অনলি কজ আর সেক তারা মাইনাস গুলা মানে কজ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কজ এক্স, বুঝছো, মানে মাইনাস রিমুভ হয়ে যায়। সো আলটিমেটলি আমরা পাচ্ছি যে এই মাইনাসটা ধরো এখানে আমি লিখে দিলাম, সো মাইনাস এক্স কজ এক্স আমরা পাচ্ছি। সো দ্যাট মিনস আমাদের এই যে ওড ফাংশনের সাথে মিলে যাচ্ছে, বুঝতে পারছো? মিলে গেলে আমরা এই পুরো টার্মটা ধরে আমরা কি লিখতে পারি, পুরো টার্মটা ধরে আমরা লিখতে পারি যে 0, ঠিক আছে ভাই, ক্লিয়ার? সো এই লিখে দিলাম 0। আচ্ছা এবার বাম পাশে আসো, এই যে পার্টটুকু আছে আর কি। এখন এই পার্টটুকুকে আবার ইয়া করতে হবে, যে এখানে হচ্ছে তোমাকে ওই যে মাঝখানে একটা পয়েন্ট নিতে হবে সি, এবং এই সিটা আবার বের করার নিয়ম আছে, সিটা আবার বের করার নিয়ম আছে। এক সেকেন্ড আমি একটু ওটার নামটা বলে নিই, এর নামটা কি। So here we have integration of minus 1 to 1 to x square plus x cos x by 1 plus root over 1 minus x square dx. So you see here, this is like we can use substitution here, and but this part up here it is very big, like, right? So it is a long function. So that's why we have to break this function from this plus sign. Okay. So we get two part. One is we can just think all this part as our denominator. Okay.
So we break from this part. So it will be 2x square by 1 plus root over 1 minus x square. And the right part, it will be x cos x by 1 plus root over 1 minus x square. Okay. So then on the right side, we have 2 here. So we can take all the constant out, right? So we take our constant out. Then on the right side, so we can just use some theory that is called odd function. Okay. So if a function is f of x is minus f of x, then integration of minus a to a f of x dx will be 0. Okay. This is a formula. Okay. Yeah. So we have to substitute minus x, or we have to find f of minus x, and we have to see if it is equal to minus f of x. Okay. If it is equal to minus f of x or not. So let's substitute minus x here. So here is minus x. Okay. So f of minus x cos minus x by 1 plus root over 1 minus x whole square. So you can there is like a negative angle identity. Okay. We know that cos minus x is equal to cos x, and also sec minus x is equal to sec x. Do you know it? Yes. Okay. But sine minus x is equal to sine x. Okay, minus sine x. Tan minus x is equal to minus tan x. But cos and sec, these two are cos minus x is equal to cos x, and sec minus x is equal to sec x. So we can write down cos x. So you see here we have minus here. So here is minus, and our f of x, this part is f of x, right? Right. You see here, this part is our f of x. That means this one. So we got f of minus x is equal to minus f of x. So then we can use this rule, like integration of minus a to a. That means minus 1 to 1. F of x dx is equal to 0. So we write down all this part is equal to 0. Okay. I have a question. 1 minus minus x square. It means minus equal to plus. Okay, but it should be plus, right? Okay, so it should be plus here. No problem. But okay, let me see again. No. We cannot. I did the same silly mistake before. Okay. Don't do this firstly. Okay, you have to calculate the bracket part at first. Okay. You have to calculate this part at first. So minus x square, it will be x square. Okay. And then x square multiply minus, that will be minus x square. So here is a crucial mistake. Okay. Though we can just from mathematical term, we can just say like minus and minus makes plus. But firstly, you have to calculate inside of bracket. Okay. Do you know that BODMAS rule? BODMS. Bracket or division, multiplication, addition, and subtraction. Okay. Okay. So this part makes 0. Let's go to here. So here we have integration of, okay, undefined singular point. So if you look here, I just changed the I changed the limit, right? Idris, can you see? Yes. But how come from 1 to 0? Okay. So for this reason, we have to find the undefined or singularity point. Okay. So to find singularity point, we have to write down our denominator is equal to 0, and then you have to evaluate the value of x. So if this all terms is equal to 0, then we can write down this way, like
minus root over on minus x square whole square is equal to minus 1, right? We just take this on the right side. So we get minus root over on minus x square is equal to minus 1. Then this minus and this minus get cancelled, okay? So we get ultimately root over on minus root over on minus x square whole square is equal to 1, okay? And if you also take this square on the right side, so it will become root over 1. So root over 1 is also 1, okay? So ultimately we get root over on minus x square is equal to 1. Okay. So now we have to just a square on the both side. A square on the both side, okay? So we know that a square and root, they get cancelled. So we get again we get on, okay? So on minus x square is equal to 1. And now take this on the right side. So on minus 1 becomes 0, right? 0. 1 minus 1 becomes 0. And then you can take also minus on the right side. So minus 0 and 0 is same, right? So you can, and Yes. root over 0 is also 0. So x is equal to 0. That's why I write down here see. 0. Okay? Ah, And okay, this is okay, called, okay. this is like we have to find undefined or singularity point. So x is equal to 0. This is our singularity point, okay? Or undefined point. So on is here, and we have to like we can just break down from here. So minus 1 to 0 and 0 to 1, okay? Okay, okay. Okay. Now, so okay, I maybe I skip this line. So for this line, I just multiply using the, it is called, 1 second, okay, 1 second. So it is called conjugate, okay, conjugate. We multiply by the conjugate. So here we have on plus root over on minus x square, right? So conjugate will be on minus root over on minus x square, okay? So I multiply on minus root over on minus x square on the upside and also on the downside, okay? So downside it will make a square minus b square, okay? Bro, can you see? A Yes, plus yes, b I can into see. a minus b, so it will make a square minus b square. Am I right? Yes, yes, Okay. correct. So on a square minus root over on minus x square, okay, fine. And now, okay. So this is the second line. Sorry, this is the third line. So let's go to fourth line or next line. So this line, I already told you, like we have already found the undefined point, that is x equal to 0, and we divide our integral like this way, okay? So minus 1 to 0 and 0 to 1. So this part and this part, they are same, okay? Because do you remember the formula? Like if we have a here, and if we have b here, and if another point c is between a and b, okay? So we can write down this way: the integration of a to b f of x dx, it is equal to integration of a to c f of x dx plus integration of c to b, right? Oh, sorry. Plus integration of
C to be f of x dx. Okay. Bro, do you remember this? Actually, I don't remember this. Okay, But it's okay. yeah, let me show you here. This one, the property number 3, okay? Integration of a to b f of x dx is The equal property to, number 2. yeah, integration of a to c f of x dx plus integration of c to b f of x dx, this property. Okay. So this one is property number 3. Okay. Now let's go to the next line. Okay, so we can cancel on, we can cancel, okay, no, we cannot cancel. We need to make some change. So a plus b minus a minus b. Okay, let me have a look. Yeah, this part here. Okay, so we have to take minus common. Okay, we have to take minus out from here. Factor. We have to factor. But how come it's be Okay, let me 1 show minus you. Yeah, let me show root you. 1 minus x squared? So this part will make x square by 1 plus root over 1 minus x square. Okay.